আসসালামু আলাইকুম, শুভ সকাল। পবিত্র রমজান মাসের মধ্য দশক আমরা পার করছি, রহমতের মাস। এরই মধ্যে পৃথিবীতে বৈশ্বিক মহামারী বা অতিমারি যাই বলি না কেন, কোভিড সারা পৃথিবীতে বিপর্যস্ত করে ফেলেছে। এমনই একটি সময়ে আমরা আজকে কোভিড-19 নিয়ে আলোচনা করব। কোভিড-19 ইন চিলড্রেন। কোভিড-19 চিলড্রেন আলোচনার আগে কিছু প্রাসঙ্গিক কথা বলা প্রয়োজন বলে আমি মনে করছি, সেগুলো বলে তারপরে আমি হয়তো ডিসকাশন শুরু করব। আমরা প্রায় 1 বছরেরও বেশি সময়, 2 বছরের কাছাকাছি সময়ে আমরা এই কোভিড নিয়ে চলছি, সারা পৃথিবী চলছে কোভিড নিয়ে, এবং বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে কোভিডকে ডিফাইন করা এবং তাকে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। টেক্সট বইতে এখনো তেমন করে কোভিড নিয়ে তেমন কিছু আসেনি। তো যতটুকুই আমরা জানি তার বেশিরভাগই WHO বা রিজিওনাল যেসব দেশ, যেমন আমাদের বাংলাদেশ, তারা যে গাইডলাইন তৈরি করেছে সেই গাইডলাইনের উপর ভিত্তি করে আমরা আলোচনা করি বা চিকিৎসা করার চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে যে ডিসকাশন, সেই ডিসকাশনটা সর্বশেষ যেই আপডেটেড গাইডলাইন DGH থেকে প্রকাশিত হয়েছে, 8th ভার্সন সেটা, এবং বাংলাদেশ পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশনের যেই গাইডলাইন আছে তার একটা ইন্টারমিংলিং হিসাবে আমার প্রেজেন্টেশনটা আজকে থাকবে। সেই ক্ষেত্রে প্রথমে কোভিড-19 ইন চিলড্রেনে যাওয়ার আগে কিছু জেনারেল ডিসকাশন থাকবে, সেটা সবার জন্যই হয়তো হবে। সব স্লাইড হয়তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব না, অনেকটা স্কিপ করে যাব জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য। তারপরে আমরা পেডিয়াট্রিক পপুলেশনে কোভিডের যেই বিস্তৃতি সেটা নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। তো আমি শুরু করি। আমরা জানি COVID-19 is an emerging disease. It's caused by SARS-CoV-2, Severe Acute Respiratory Syndrome Coronavirus 2. এটা হচ্ছে ভাইরাসটার নাম। ইটস এ RNA ভাইরাস, ইটস ইনভলভ ভাইরাস, এবং এর সাইজটা হচ্ছে 50 to 200 ন্যানোমিটার, কোনো কোনো জায়গায় 60 to 140 ন্যানোমিটার বলা হয়েছে। এই সাইজটা দেওয়ার কারণ হচ্ছে যে ইউজুয়ালি আমরা যেসব ভাইরাস নিয়ে আলোচনা করি তার চেয়ে একটু বড় এই ভাইরাসটা, এই কারণে এই সাইজটা নিয়ে আলোচনা করা হয়। সো emerging virus, the name of the virus is SARS-CoV-2. It's an RNA virus and it's enveloped virus. And the disease started in the city of Wuhan in Hubei province of China in December 2019. আমরা সবাই জানি, and later on WHO declares pandemic on 11th March 2020. এখন আমরা একটা ট্রান্সমিশন নিয়ে জানবো। ট্রান্সমিশন কিভাবে হয় ভাইরাসটা? মেইনলি রেসপিরেটরি ড্রপলেট, দ্যাট ইজ কাফ, স্নিজিং, টকিং লাউডলি, এর মাধ্যমে যে রেসপিরেটরি ড্রপলেট তৈরি হয় তার মাধ্যমে ট্রান্সমিশন হওয়াটা সবচেয়ে বেশি। ফোমাইট বর্ন, দ্যাট ইজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ মাউথ, নোজ অর আই কনজাংটিভা থ্রু দ্য কন্টামিনেটেড হ্যান্ড। হাতে যদি কোনোভাবে আমার এই ভাইরাসটা লেগে থাকে এবং তা দিয়ে যদি আমি আমার মুখ, নাক, চোখ এগুলো টাচ করি তাহলে এটা ট্রান্সমিট হতে পারে। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ফোমাইট বোন ট্রান্সমিশন। ফিকাল ট্রান্সমিশন হয় এরকম প্রমাণ পাওয়া গিয়েছে, এবং রিসেন্টলি দিস ইজ এয়ারবোন, এই কথাটাও আমরা ল্যান্ডসেটে পেয়েছি। সেই ক্ষেত্রে হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট, ফোমাইট বোন, ফিকাল ট্রান্সমিশন, এয়ারবোন ট্রান্সমিশন সম্ভব এখনো পর্যন্ত। আরেকটা কথা আমি বলি, এই মাঝামাঝি সময় যে কোভিড নিয়ে শেষ কথা বলার সময় এখনো আসেনি, সুতরাং প্রতিদিনই আমরা নতুন নতুন তথ্য পাবো। সেই তথ্য আমাদের যেই অর্জিত তথ্য যেগুলো আছে তার সাথে আস্তে আস্তে যোগ হয়ে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে পেডিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে মাদার ইনফ্যান্ট ভার্টিক্যালি অর ব্রেস্ট মিল্ক হ্যাজ নট বিন ইয়েট এস্টাবলিশড। মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন এবং ব্রেস্ট মিল্ক নিয়ে যে ট্রান্সমিশনটা হওয়ার কথা চিন্তা করি আমরা, কোভিডে এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়নি। সেক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে: রেসপিরেটরি ড্রপলেটস অ্যান্ড এয়ারবোর্ন একটা, ফোমাইট বোর্ন একটা, অ্যান্ড ফিকাল ট্রান্সমিশন।
susceptible population, তারা susceptible to the disease. People of all ages are susceptible to SARS-CoV-2. Elderly and those with underlying chronic diseases are more likely to become severe causes. Children may have no or mild clinical symptoms. কারণ হচ্ছে সব বয়সে হতে পারে, তবে বয়স্ক এবং যাদের কোমরবিডিটি আছে তাদের প্রেজেন্টেশনটা সিভিয়ার হতে পারে। যদিও এখনকার যে ভ্যারিয়েন্টগুলো আসছে তাতে এই জিনিসটাও অনেক সময় দেখা যায় যে ওভাররুল হয়ে যাচ্ছে। তারপরেও আমরা এটুকু মনে রাখবো যে এল্ডারলি উইথ আন্ডারলাইং ক্রনিক ডিজিজ তাদের সিভিয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চিলড্রেন মে হ্যাভ নো অর মাইল্ড ক্লিনিক্যাল সিমটমস, এখান থেকেও আমরা অনেকটা সরে আসছি। ইনকিউবেশন পিরিয়ড রেঞ্জ হচ্ছে 1 to 14 days, টিপিক্যালি 3 to 7 days, 3 থেকে 7 দিনের মধ্যে দেখা যায় যে সিমটমস এক্সপোজার ডেভেলপ করে, তবে মেইন হচ্ছে 5.2 days। আর 7 দিনের মধ্যে আমরা বলতে পারি যে আফটার এক্সপোজার সিমটম ডেভেলপ করে, বাট ইট মে বি আপ টু 24 days। ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড এখন পর্যন্ত রেকর্ডেড হয়েছে 24 days পর্যন্ত। সোর্স অফ ইনফেকশন, পেশেন্টস ইনফেক্টেড বাই SARS-CoV-2 উইথ অর উইদাউট ক্লিনিক্যাল সিমটমস। তার মানে হচ্ছে যে পেশেন্ট SARS-CoV-2 আছে সে অ্যাসিমটোমেটিক হোক সিমটোমেটিক হোক, সেই হচ্ছে সোর্স অফ ইনফেকশন। পারসন ইন দ্য ইনকিউবেশন পিরিয়ড মে অলসো হ্যাভ পোটেন্সি টু ট্রান্সমিশন। তার মানে একটা যে ব্যক্তি কোনো একটা কন্ট্যাক্ট তার হয়েছে, সেই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে আছে, তার কোনো সাইন সিমটম এখন ডেভেলপ করেনি, সেও কিন্তু একটা পোটেনশিয়াল সোর্স অফ ইনফেকশন। তাহলে এটা মনে রাখতে হবে, পেশেন্ট অ্যান্ড পারসন বোথ মে বি সোর্স অফ ইনফেকশন। পেশেন্ট সে সিমটোমেটিক হোক অ্যাসিমটোমেটিক হোক, দুজনেই সোর্স অফ ইনফেকশন। পারসন যে এখনও সিমটম ডেভেলপ করেনি, রোগী হয়নি, কিন্তু ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে আছে, সেও কিন্তু একটা ট্রান্সমিশনের সোর্স হিসেবে গণ্য হবে। এবার আমরা একটু শর্ট করে প্যাথোজেনেসিসটা একটু জেনে নিই। SARS-CoV-2 interacts with host antiviral immunity. Initially, it induced abnormally low levels of antiviral cytokines type 1 interferons, which may suppress T helper 1 and favor T helper 2 responses. এই কথাটার অর্থ হচ্ছে যে SARS-CoV দিয়ে যখন ইনফেকশন হয় তখন হোস্টের যে অ্যান্টিভাইরাল ইমিউনিটি আছে, এই ইমিউনিটিতে একটা অ্যাবনর্মাল রিয়াকশন হয়, যেখানে দেখা যায় যে অ্যান্টিভাইরাল যে সাইটোকাইন্সগুলো আছে টাইপ 1 ইন্টারফেরন, এটা অ্যাবনর্মালি লো পাওয়া যায়। ওই অ্যাবনর্মাল লো সাইটোকাইন পরে টি হেল্পার সেলকেও এফেক্ট করে। প্যাথোজেনেসিস আমরা 3টা পর্যায়ে করব। প্রথম হচ্ছে SARS-CoV এন্ট্রি, রেপ্লিকেশন অ্যান্ড রিলিজ। The virus binds to its ACE2 cell receptor using its spike-like protein, that is S protein, and then enters the cell cytoplasm where it releases its RNA genome, begins to replicate, and forms and release new viral particles. কথা হচ্ছে রুট অফ ট্রান্সমিশন যেগুলো আছে, দিক দিয়ে যখন SARS-CoV শরীরে ঢোকার পরে আমাদের শরীরের যে সেল আছে, সেলের মধ্যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের যে সেলগুলো রিসেপ্টরগুলো আছে, সেখানে সে স্পাইক প্রোটিন দিয়ে বাইন্ড করে এবং এটার মাধ্যমেই সে সেল সাইটোপ্লাজমে ঢুকে যায় এবং সেখানে গিয়ে সে যেটা করে তার ভিতরে যে আরএনএ ম্যাটেরিয়াল থাকে সেই আরএনএ ম্যাটেরিয়ালকে রিলিজ করে এবং তারপরে হচ্ছে নিউ ভাইরাল যে পার্টিকেলগুলো সেগুলো রিলিজ হয়ে যায়। এই ভাইরাল পার্টিকেলগুলো পরে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, যেগুলোকে আমরা এপিসি বলি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এর কাছে প্রেজেন্ট করলে তারা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মাধ্যমে সেলুলার এবং হিউম্যারাল ইমিউনিটি দুটোকে স্টিমুলেট করে। মানে হচ্ছে প্রথমে আমাদের শরীরে ঢুকবে, ঢোকার পরে সে রিসিপ্টরের লাগবে, ACE2 রিসিপ্টরের পরে সে সেলে এন্ট্রি করবে, এন্ট্রি করার পর সেখানে আরএনএ রিলিজ করবে, আরএনএটা রেপ্লিকেশন হবে। এই রেপ্লিকেটেড আরএনএ যখন রিলিজড হবে তখন সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মাধ্যমে সেলুলার এবং হিউম্যারাল ইমিউনিটিকে স্টিমুলেট করবে। এই ইমিউনিটি যখন স্টিমুলেশন হবে তখন ইমিউনিফেক্টর যে সেলগুলো আছে, ইমিউনিফেক্টর সেলগুলো লার্জ অ্যামাউন্ট অফ সাইটোকাইন্স অ্যান্ড কেমোকাইন্স, এই কেমোকাইন স্ট্রম এইগুলো রিলিজ করে। এই মানে এতটাই বেশি রিলিজ হয় সেটাকে বলা হয় সাইটোকাইন স্ট্রম, এবং এই
সাইটোকাইনগুলোই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এবং সিঙ্গেল অর মাল্টিপল অর্গান ফেলিওরের জন্য দায়ী। ইন শর্ট, এটা হচ্ছে প্যাথোজেনেসিস। এন্ট্রি, বাইন্ডিং, তারপর ছেলের মধ্যে ঢুকবে, আরএনএ রিলিজ, সেখানে হচ্ছে রেপ্লিকেশন, তারপর অ্যান্টিজেন প্রেজেন্ট করার পরে হিউমারাল ইমিউনিটি এবং সেলুলার ইমিউনিটি দুটোই স্টিমুলেটেড হয়ে আমাদের অনেক সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইনগুলো অ্যাবনর্মালি রিলিজ হওয়ার কারণে আমাদের শরীরের সাথে যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো ইনভলভ হয় এবং এগুলো আস্তে আস্তে ফেইলিউরের দিকে চলে যায়। এবার আসি আমরা কিভাবে ভাইরাসটাকে ডিস্ট্রাকশন করতে পারি, নষ্ট করতে পারি। ইন ভিট্রো ডিস্ট্রাকশন, তার মানে শরীরের বাইরে, শরীরে ঢোকার আগেই আমরা যদি এটাকে ডিস্ট্রয় করতে পারি। কারণ আমরা জানি যে এই ভাইরাসের এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই এবং প্রিভেনশনের জন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে এখন আমরা ভ্যাকসিন পেয়ে গিয়েছি। বাকিটুকু হচ্ছে আমাদের প্রোটেকশন, যেমন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ইউজ করা এবং নিজের সেলফ প্রোটেকশনের জন্য যে জিনিসগুলো করি, ইন ভিট্রো ডিস্ট্রাকশন করি, সেই সম্পর্কে কিছু কথা বলব। দিস ভাইরাস inactive at 70 degrees Celsius. It can be destroyed by action of 65% isopropyl alcohol, detergent, chlorine, bleach, hydrogen peroxide and ultraviolet rays. এই জিনিসগুলো দিয়ে আমরা একে ডিস্ট্রয় করতে পারি। এর মধ্যে খেয়াল রাখতে হবে যে 65% আইসোপ্রোপাইল অ্যালকোহল, ডিটারজেন্ট, এই দুটো জিনিস হচ্ছে আমরা ইনিমেট অবজেক্ট মানে হিউম্যান ইউজের জন্য ইউজ করতে পারি আমরা, সাবান বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। কিন্তু ক্লোরিন, ব্লিচ, হাইড্রোজেন পারক্সাইড, ইউভি রেস, এই জিনিসগুলো আমরা ইউজ করবো ইনএনিমেট অবজেক্ট, যেখানে কোনো একটা সারফেস যদি থাকে সেসব জায়গায় যদি আমার ডিস্ট্রাকশন করতে হয় সেই জায়গাগুলোর জন্য আমরা ক্লোরিন, ব্লিচ, হাইড্রোজেন পারক্সাইড এবং ইউভি রেজ ইউজ করব। মিনিমাম কন্ট্যাক্ট টাইম টু ইনঅ্যাক্টিভেশন ইজ 20 সেকেন্ড। তার মানে বারবার যেটা বলা হচ্ছে যে আমরা 20 সেকেন্ড ধরে দিতে কমপক্ষে হাত সাবান পানি দিয়ে ধুই, অথবা অ্যালকোহল যেটা ইউজ করে আইসোপ্রোপাইল অ্যালকোহল, সেই জিনিসগুলোতে যাতে 20 সেকেন্ড আমাদের হাতে থাকে। অ্যালকোহল অ্যান্ড ডিটারজেন্ট ডিজলভ এনভেলপ, অ্যালকোহল এবং ডিটারজেন্ট যেটা যেটা আছে, ভাইরাল যে এনভেলপ আছে, এনভেলপটাকে ডিজলভ করে ফেলে, তার জন্য ভাইরাস ডিস্ট্রয় হয়ে যায় খুব দ্রুত। আর ক্লোরিন, ব্লিচ সলিউশন যেগুলো, সেগুলো হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এরা করে কি আরএনএকে অক্সিডাইজ করে ভাইরাসটাকে ডিস্ট্রয় করে ফেলে। এবার আমরা আসি একটু কেস ডেফিনেশনে। আমাদের এপিডেমিওলজিক্যাল ব্যাপার এবং কেস ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা আমাদের কেস ডিফাইন করতে হয়। সেক্ষেত্রে তিনটা ভাবে আমরা প্রথমে কেসকে ডিফাইন করি। একটা হচ্ছে সাসপেক্ট কেস, প্রবাবল কেস, কনফার্ম কেস। সাসপেক্টেড আর সাসপেক্ট কেস, আমি যে ডেফিনেশনটা এখানে নিয়ে এসেছি এটা প্রথম দিককার ডেফিনেশন, বর্তমানে কিছুটা চেঞ্জ হয়েছে, তবে এর সাথে মিল আছে, সেই মিলটুকু আমি বলবো। Suspected case হচ্ছে a patient with acute respiratory illness, that is fever and at least one sign symptoms of respiratory disease like cough, shortness of breath, and residence in Bangladesh or travel to a country reporting community transmission of COVID-19 disease during the 14 days prior to symptom onset. মানে হচ্ছে যে যে কোনো একটা রোগী যদি অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসের কোনো সাইন সিমটম থাকে, তার জ্বর এবং অ্যাটলিস্ট কাফ বা শর্টনেস অফ ব্রেথ যে কোনো একটা যদি থাকে, এবং সে যদি বাংলাদেশে বা এমন কোনো জায়গায় যেখানে কমিউনিটি ট্রান্সমিশন আছে কোভিড-19, সেখানে 14 দিনের মধ্যে সিমটম অনসেটের 14 দিনের মধ্যে ছিল, তাকে আমরা সাসপেক্ট কেস বলবো। এখন এই ডেফিনিশনে দুইটা ভাগ করা হয়েছে। ডেফিনিশনের একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, একটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়া। বর্তমান যেই ডেফিনিশনগুলো বলে, এই ডেফিনিশনে দুটাই মিট করে একসাথে, এ বি দিয়ে তারা করেছে। আমরা এটা বললাম যে ক্লিনিক ফিভার সিমটমস যেগুলো আছে এগুলো ক্লিনিক্যাল, এবং এই বাংলাদেশ এবং কমিউনিটি ট্রান্সমিশন কোভিড যেসব জায়গায় আছে এটার প্রেজেন্সকে আমরা তখন বলবো হচ্ছে তার এপিডেমিওলজিক্যাল ক্রাইটেরিয়া। সাসপেক্টেড কেসের তৃতীয় ক্রাইটেরিয়াটা কি? এ পেশেন্ট অর হেলথ ওয়ার্কার উইথ এনি অ্যাকিউট রেসপিরেটরি illness and having been in contact with a confirmed or probable COVID-19 case in the last 14 days prior to symptom onset. তার মানে হচ্ছে যে রোগী আমাদের কাছে আসলো, এই সিমটম নিয়ে এখন কনফার্ম হয়নি, বা হেলথ ওয়ার্কার যারা কাজ করে কোভিড নিয়ে,
তারা যদি 14 দিনের মধ্যে কন্ট্যাক্টে আসে আমরা একটা কনফার্ম কেসের, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সাসপেক্টেড কেস। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্ট উইথ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, fever, and at least one sign symptoms of respiratory disease, that is cough, shortness of breath, and absence of an alternative diagnosis that fully explains the clinical presentation. তার মানে সিভিয়ার রেসপিরেটরি ইলনেস নিয়ে আসছে এবং যা অন্য কোনোভাবে এটাকে এক্সপ্লেইন করা যায় না, তখন আমরা এটাকেও সাসপেক্টেড কোভিড বলে ধরে নিব। এবার আসি আমরা প্রবাবল কেস। এ সাসপেক্ট কেস for whom testing for COVID-19 virus is inconclusive. Inconclusive being the result of the test reported by the laboratory. তার মানে হচ্ছে যে একটা সাসপেক্টেড যে কেস আছে তাকে আমরা কোভিড টেস্টিং এর জন্য পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ল্যাবরেটরি থেকে আসেনি, তাহলে সে প্রবাবল। অথবা এ সাসপেক্ট কেস ফর হুম টেস্টিং কুড নট বি পারফর্ম ফর এনি রিজন। আমরা একটা কেসকে সাসপেক্ট করেছি কিন্তু তার টেস্ট করা যাচ্ছে না, হয়তো টেস্টের অ্যাভেলেবিলিটি নাই বা সে এমন জায়গায় আছে সেখান থেকে টেস্ট করাটা সম্ভব হচ্ছে না, তাকেও আমরা প্রবাবল কেস বলবো। আচ্ছা, এবার আসি কনফার্ম কেস। কনফার্ম কেস হচ্ছে এ পারসন উইথ ল্যাবরেটরি কনফার্মেশন অফ COVID-19 ইনফেকশন ইরেসপেক্টিভ অফ ক্লিনিক্যাল সাইন সিমটমস। তার মানে যদি কোনোভাবে ল্যাবরেটরি কনফার্মেশন হয়, তার সাইন সিমটমস থাকুক বা না থাকুক, সে কনফার্ম কেস হিসাবে ধরা হবে তাকে। এবার আমরা আসি হু ইজ এ কন্ট্যাক্ট। A contact is a person not having symptoms at present but who has been exposed to suspected, probable or confirmed case. মানে হচ্ছে যে contact is a person not having symptoms at present but who has been exposed to suspected, probable or confirmed case. Suspected, probable or confirmed case যারা আছে তাদের সাথে কোনো পার্সনের যদি এক্সপোজার হয়, যদিও তার সিমটমস নাও থাকতে পারে, নাও আসে, তবু তাকে আমরা কন্ট্যাক্ট বলবো। কন্ট্যাক্ট টাইমিং 2 days before and 14 days after the onset of symptoms of a probable or confirmed case. এটা হচ্ছে কন্ট্যাক্ট টাইমিং। প্রবাবল এবং কনফার্ম যে কেসগুলো আছে তাদের সিমটমস প্রডিউস হওয়ার 2 দিন আগে এবং সিমটমস প্রডিউস হওয়ার 14 দিন পর পর্যন্ত যদি আমি তার কন্ট্যাক্টে আসি, সেটাই আমাকে কন্ট্যাক্ট টাইমিং হিসাবে গণ্য হবে। এবার আসি কন্ট্যাক্ট প্যাটার্ন। কন্ট্যাক্ট প্যাটার্ন কি কি হতে পারে? ফেস টু ফেস কন্ট্যাক্ট, ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট, ডাইরেক্ট কেয়ার অফ দ্য পেশেন্ট। ফেস টু ফেস কন্ট্যাক্ট কোনগুলো? উইথ দ্য প্রবাবল অর কনফার্ম কেস উইদিন 1 মিটার অর মোর দেন 15 সেকেন্ডস। 1 মিটারের কম দূরত্ব অথবা 15 মিনিটের বেশি যদি কেউ থাকে তাকে, সেটাকে আমরা ফেস টু ফেস কন্ট্যাক্ট বলবো। আর ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য প্রবাবল অর কনফার্ম কেস হতে পারে ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টের মধ্যে আমরা হ্যান্ডশেক করতে পারি, কোলাকুলি করতে পারি, যেসব বাচ্চাগুলো ছোট তাদের কোলে নেওয়া, এই জিনিসগুলো কিন্তু ইসের মধ্যে পড়ে, ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টের মধ্যে পড়ে। আর ডাইরেক্ট কেয়ার অফ এ পেশেন্ট উইথ প্রবাবল অর কনফার্ম COVID-19 ডিজিজ উইদাউট ইউজিং প্রপার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। অর্থাৎ কনফার্ম COVID-19 পেশেন্টের কাছাকাছি যদি আমি পিপি একবার প্রপার পিপি না পরে যাই, তাইলে আমি কন্ট্যাক্ট, মানে এটা একটা কন্ট্যাক্ট হিসাবে গণ্য করা হবে। এবার আসি আস্তে আস্তে ক্লিনিক্যাল এইগুলোতে কীভাবে করি আমরা। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ফর কেস ম্যানেজমেন্ট আমরা কীভাবে করি সেটা আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল অথবা গ্রেড 1, 2, 3, 4 এভাবে আমরা ক্রাইটেরিয়াগুলোকে সেট করি। মাইল্ড আর গ্রেড 1 যেগুলো আছে সেটাকে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ILI। মডারেট যেগুলো আছে তাকে বলি নিউমোনিয়া, সিভিয়ার হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া, সেপসিস, আর ক্রিটিক্যাল হচ্ছে ARDS আর সেপটিক শক। আর এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে ক্লিনিক্যাল সিমটমসগুলো আসে সেগুলোর মধ্যে মাইল্ড ইলনেস, নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা ARDS, সেপসিস, সেপটিক শক। এইগুলোর মধ্যে মাইল্ড ইলনেস হচ্ছে মাইল্ড নিউমোনিয়া হচ্ছে গ্রেড 2,
সিভিয়ার হচ্ছে গ্রেড 3, আর এআরডিএস সেপসিস হচ্ছে গ্রেড সিভিয়ার, এবং ক্রিটিক্যাল হচ্ছে সেপটিক শক, হচ্ছে ক্রিটিক্যাল ফেজে চলে যাচ্ছে। এটাকেই আমরা এখানে একটু দেখাচ্ছি এভাবে যে মাইল্ড যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম, মডারেট নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া সেপসিস এবং ক্রিটিক্যাল এআরডিএস। এবং এই গ্রেডগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কিভাবে ম্যানেজ করব, কোথায় ম্যানেজ করব সেগুলো ডিপেন্ড করে। মাইল্ড কোথায় ম্যানেজ করব, মডারেট কোথায় ম্যানেজ করব, সিভিয়ার কোথায় ম্যানেজ করব, ক্রিটিক্যাল কোথায় ম্যানেজ করব এবং কিভাবে ম্যানেজ করব সেগুলোই, এগুলো আমরা এভাবেই ডিফাইন করি। এবার আসি ক্লিনিক্যাল কেস ডেফিনেশন। মাইল্ড কেস কোনগুলোকে বলবো? দ্য ক্লিনিক্যাল সিমটমস আর মাইল্ড অ্যান্ড দেয়ার ইজ নো সাইন অফ নিউমোনিয়া অন ইমেজিং। মাইল্ড সিমটম, জ্বর, সর্দি, কাশি থাকতে পারে, কিন্তু যদি আমরা ইমেজ দেখি সেই ইমেজের মধ্যে কোনো নিউমোনিয়ার সাইন আমরা পাবো না। Symptoms may be fever, cough, sore throat, malaise, headache, muscle pain without shortness of breath or abnormal imaging. তার মানে মাইল্ড কেস হচ্ছে এগুলোই যেখানে খুব অল্প ধরনের সাইন সিমটমস থাকে এবং নিউমোনিয়ার কোনো ইমেজে আমরা কোনো নিউমোনিয়া পাবো না। রেডিওলজিক্যাল সিটি যদি আমরা করি সেখানে কোনো নিউমোনিয়ার সাইন পাবো না। মডারেট কেস কোনগুলো? ফিভার অ্যান্ড রেসপিরেটরি সিমটমস উইথ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ নিউমোনিয়া। ফিভার এবং আগের যে রেসপিরেটরি সিমটমসগুলো ছিল যেমন কাফ, স্নিজিং, সোর থ্রোট অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলো যদি থাকে এবং তার সাথে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস থাকে, তখন সেগুলোকে আমরা মডারেট বলবো। তার সাথে রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ লেস দেন 30 মিনিটস। রেসপিরেটরি ডিস্ট্রেস তখন বলবো যদি রেসপিরেটরি 30 অ্যাডাল্টের ক্ষেত্রে 30-এর উপরে রেসপিরেটরি রেট থাকে। আর পালস অক্সিমেট্রি শোয়িং স্যাচুরেশন মোর দেন 93 অ্যাট অ্যাম্বিয়েন্ট এয়ার, তখন আমরা এগুলোকে মডারেট বলবো। তার মানে রেডিওলজিক্যাল চেঞ্জ আসবে, ব্রিদিং রেট 30-এর নিচে থাকবে এবং অ্যাম্বিয়েন্ট এয়ারে রুমে 93% পালস অক্সিমেট্রি স্যাচুরেশন দেখাবে। এইগুলো যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আমরা আমাদের মডারেট কেস হিসাবে গণ্য করব। ঠিক আছে, তাহলে মাইল্ডের সাথে মডারেটের পার্থক্য হচ্ছে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, এবং সেই ক্ষেত্রে আমরা আরও দুটো প্যারামিটার যোগ করে দিই। সেটা হচ্ছে রেসপিরেটরি রেট 30-এর নিচে থাকতে হবে এবং স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন 93%-এর উপরে থাকতে হবে। সিভিয়ার কেস কোনগুলো? রেসপিরেটরি ডিস্ট্রেস। রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা দুইভাবে কি করবো, যে রেসপিরেটরি রেট যদি 30 আর 30-এর চাইতে বেশি হয় পার মিনিট এবং ফিঙ্গার অক্সিজেন স্যাচুরেশন যদি 93 বা তার চাইতে নিচে হয় অ্যাট রেস্ট ইন অ্যাম্বিয়েন্ট এয়ার, তাহলে সিভিয়ার। এছাড়াও আমরা যেটা করতে পারি যে আর্টিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড ফ্র্যাকশন অফ স্পেয়ার অক্সিজেন, এটার যে রেশিওটা, এটা যদি 300 মিলিমিটার অফ মার্কারি বা তার চাইতে নিচে হয়, PaO2 এবং FiO2 যে রেশিও সেটা যদি 300 মিলিমিটার অফ মার্কারির নিচে হয়, তাহলে আমরা এটাকে সিভিয়ার কেস বলবো। তাহলে ক্রিটিক্যাল কেস কোনগুলো? ক্রিটিক্যাল কেস হচ্ছে রেসপিরেটরি ফেলিউর রিকোয়ারিং মেকানিক্যাল ভেন্টিলেশন। তার মানে রেসপিরেটরি ফেলিউর হয়ে গিয়েছে, আগেরগুলো পার হয়ে, আগের স্টেজগুলো পার হয়ে তার সে মেকানিক্যাল ভেন্টিলেশনে চলে গিয়েছে, অথবা সে শকে, অথবা অর্গান ফেলিউর হয়ে গেছে যার জন্য তার আইসিইউ সাপোর্ট লাগছে। তাহলে এগুলো হচ্ছে ক্রিটিক্যাল কেসেস। রেসপিরেটরি ফেলিউর রিকোয়ারিং মেকানিক্যাল ভেন্টিলেশন, দ্য পেশেন্ট ইজ ইন শক or with other organ failure that requires ICU support. অর্গান ফেলিউরের মধ্যে রেসপিরেটরি ফেলিউর হতে পারে, লিভার ফেলিউর হতে পারে, কার্ডিয়াক ফেলিউর হতে পারে, রেনাল ফেলিউর হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে আমরা ক্লিনিক্যাল কেস ডেফিনিশনের মধ্যে এখানে দেখে নিলাম মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল। এখন আমরা একটু দেখি অ্যাডমিশন ক্রাইটেরিয়া। কোন কোন রোগীগুলোকে আমরা ভর্তি করব? অল সাসপেক্ট confirmed cases of COVID-19 presenting with pneumonia with CRP65 score 1 or more, severe pneumonia, ARDS, sepsis, septic shock। তার মানে হচ্ছে আমরা মডারেট উইথ আন্ডারলাইং অ্যাবনর্মালিটি যদি থাকে, সিভিয়ার নিউমোনিয়া থাকে, ARDS, সেপসিস, সেপটিক শক যদি থাকে, তাহলে আমরা এইগুলো যদি সাসপেক্টেডও হয় আমরা অ্যাডমিট করে দেবো, আর কনফার্ম কেস তো করবো। All cases with respiratory distress should be admitted for further evaluation and testing. এবং রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে যদি এই সময় ভর্তি হয়, অন্য কোনো কিছু আমার কাছে থাকলো না এবং তার কাছে সে সাসপেক্টেড এবং কনফার্ম হিসেবে আমার কাছে আসেনি, কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস হিসেবে আসে, তাকে অ্যাডমিট করতে হবে ফার্দার ইভ্যালুয়েশনের জন্য। এবার আমরা ইনভেস্টিগেশন মডালিটিতে আসি, কিভাবে আমরা এই COVID-19-কে
ডিটেক্ট করি। প্রথম হচ্ছে ডিটেকশন অফ দ্য ভাইরাস, আরটিপিসিআর আমরা জানি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এছাড়া ইনডাইরেক্টলি আমরা কিছু কিছু ইনভেস্টিগেশন করেও যদি সাইন সিমটমের সাথে মিলে যায় সেক্ষেত্রে আমরা কোনো জায়গায় আমরা এগুলো করি। সেগুলোর মধ্যে ইমেজিং টেকনিকের মধ্যে HRCT চেস্ট, হাই রেজোলিউশন সিটি স্ক্যান চেস্ট, আলট্রাসোনোগ্রাম অফ দ্য চেস্ট রেডিওগ্রাফ। এর সাথে আমরা কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন করি, সেগুলো হচ্ছে পেশেন্টের প্রগনোসিস এবং ট্রিটমেন্ট পারপাসে। সেগুলো কি সিবিসি, সিআরপি, এলডিএইচ, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ডি-ডাইমার, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, সিরাম ফেরিটিন, ব্লাড কালচার। এখন আরটিপিসিআর ছাড়াও অ্যান্টিজেন ডিটেক্ট করেও কিন্তু কোভিড-19 ডিটেকশন করা যাচ্ছে। সুতরাং শুধু আরটিপিসিআরই এখনকার জন্য এনাফ না। আরটিপিসিআর এখন যে নতুন ভ্যারিয়েন্টগুলো এসেছে সেগুলো দেখা যাচ্ছে তাগুলো আরটিপিসিআরকে স্কেপ করে যাচ্ছে, স্কেপ করে সরাসরি লাংসে ঢুকে যাচ্ছে। আমরা নেজোফ্যারিঞ্জিয়াল যেই সোয়াবগুলো নিতাম সেই সোয়াবগুলোতে এরা ডিটেকশন দেখাচ্ছে না, আরটিপিসিআর নেগেটিভ আসছে, ফলস নেগেটিভ আসে। সেই সব ক্ষেত্রে অ্যান্টিজেন টেস্ট করেও কিন্তু আমরা এটা ডিটেক্ট করতে পারি। স্পেসিমেন ফর ভাইরাল ডিটেকশন, আপার airway specimen, oropharyngeal swab, nasal swab, nasopharyngeal secretion, lower respiratory specimen এর মধ্যে sputum, bronchoalveolar lavage fluid, airway secretion। এই স্পেসিমেন গুলো দিয়ে আমরা আরটিপিসিআর অথবা অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি। এবার আসি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করব। মাইল্ড কেসের জন্য আমরা সিবিসি উইথ সিআরপি, চেস্ট এক্সরে এবং ইসিজি যদি মোর দেন 50 ইয়ার্স হয় তাহলে এই কয়েকটাই চলবে। মডারেট কেস যদি সাসপেক্ট করি সেক্ষেত্রে সিবিসি উইথ সিআরপি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, চেস্ট এক্সরে, পিএভিউ এবং ইসিজি মোর দেন 50 ইয়ার্স অফ এজ। সিভিয়ার যেগুলো কেস আছে সেগুলোর মতোই আগের মতোই আমরা তার সাথে যোগ হবে ইলেকট্রোলাইট, এবিজি, কোয়াগুলেশন প্রোফাইল যেগুলো ডি-ডাইমার স্পেশালি, বাকিগুলো আমরা করতে পারবো। এলডিএস, ফেরিটিন, প্রোক্যালসিটোনিন, ল্যাকটেট, ইকোকার্ডিওগ্রাম, ট্রোপোনিন আই, প্রোবিএনপি, ইসিজি। এগুলো হচ্ছে সিভিয়ার কেসে পেশেন্টের ম্যানেজমেন্ট পারপাস এবং সিভিয়ারিটি ডিটেকশনের জন্য আমরা এই টেস্টগুলো করবো। এবং প্রগনোসিস যত খারাপ রিপোর্ট আসবে প্রগনোসিস তত খারাপ হয়। আর ক্রিটিক্যাল কেসেস অল ইনভেস্টিগেশন ফর সিভিয়ার কেসেস উইথ অ্যাডিশনাল আইসিইউ ইনভেস্টিগেশন অ্যাজ ডিমড নেসেসারি। যখন ক্রিটিক্যাল কেস হয় সেই ক্ষেত্রে আইসিইউতে যেসব টেস্টগুলো আমাদের রেগুলার করতে হয় সেগুলো করবো ইন অ্যাডিশন টু সিভিয়ার কেসেস যেগুলো আমরা করেছিলাম। এবার ম্যানেজমেন্ট আউটলাইনে আমরা আসি। ম্যানেজমেন্টের জন্য আমরা প্রথম থেকে শুনে আসছিলাম দুইটা কথা, আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন। প্রথম দিক থেকেই আমরা চলে এসেছিলাম। আইসোলেশন ইজ ফর পেশেন্ট, কোয়ারেন্টাইন ফর কন্ট্যাক্টস। এটা একটু মনে রাখতে হবে। যদি কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হয় সে কন্ট্যাক্টে এসেছে এবং কন্ট্যাক্ট কি সেগুলো আমরা জেনে গেছি। এবং পেশেন্ট যাদের আমরা কনফার্ম পেশেন্ট অথবা যে পেশেন্ট এখন সাসপেক্টেড পেশেন্ট যেগুলো আছে কিন্তু কোভিড লাইক প্রেজেন্টেশন আছে তাদের জন্য আমরা আইসোলেশন নিয়ে যাবো। আইসোলেশন কোথায় হতে পারে? হোমেও হতে পারে, হসপিটালে হতে পারে। আর কোয়ারেন্টাইন হোমেও হতে পারে, ডেজিগনেটেড কিছু প্লেস করা ছিল আগে সেসব জায়গায়ও আমরা কোয়ারেন্টাইন করতে পারি। তাহলে এবার আমরা দেখি ম্যানেজমেন্টের আরেকটু দেখি। ট্রিটমেন্ট ভেন্যু উইল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। ডিজিজটা কতটুকু সিভিয়ার তার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট ভেন্যুটা ডিসাইড করবো। বাসায় নাকি আমরা হসপিটাল সেটিংসে নিয়ে যাব, বা হসপিটাল সেটিংসে নিয়ে গেলে সেখানে কি আমরা তাকে আইসোলেশনে শুধু রাখবো নাকি তাকে আমরা ওয়ার্ডে নিয়ে আইসিইউতে নিয়ে যাব, এমন ডিসিশনগুলো আমাদের পেশেন্টের উপর ডিপেন্ড করে। সাসপেক্টেড অ্যান্ড কনফার্ম কেস শুড বি আইসোলেটেড and preferably treated designated hospital with effective isolation, protection and infection prevention condition in the place. যেগুলো সাসপেক্টেড এবং কনফার্ম এগুলোকে আমরা আইসোলেটেড করবো ডেজিগনেটেড হসপিটালে এবং সেখানে রিয়েলি তাদের আইসোলেটেড করে রাখতে হবে এবং প্রোটেকশন, ইনফেকশন প্রিভেনশনের যে প্রোটোকলগুলো আছে সেগুলোকে মেনটেন করতে হবে। A mild case may be treated in isolation in a single room at home. যদি মাইল্ড কেস হয় বাসায় একটা আলাদা রুমেও আইসোলেট করা সম্ভব। অ্যাডভাইস ফর কেসেস ইন হোম আইসোলেশনে, হোম আইসোলেশনে থাকলে যে জিনিসগুলো করতে হবে: রেস্ট অ্যাট হোম ইন সেলফ আইসোলেশন, ফিজিক্যাল ডিস্টেন্সিং উইথ ফ্যামিলি মেম্বার্স, নো ভিজিটার, হ্যান্ড ওয়াশ, কাফ এটিকেট অ্যান্ড মেডিকেল মাস্ক। এগুলো যারা হোম আইসোলেশনে থাকবেন তাদের জন্য এটা মনে রাখতে হবে।
মাইল্ড কেস এবার ম্যানেজমেন্ট আসি, মাইল্ড কেস উইথ কোমরবিডিটি রিস্ক ফ্যাক্টর মডারেট অ্যান্ড সিভিয়ার শুড বি ট্রিটেড ইন দ্য হসপিটাল। তাহলে কোন কেসগুলো আমরা হসপিটালে নিব সেগুলো আমরা একটু এক নজরে দেখে দিই। মাইল্ড কেস উইথ কোমরবিডিটি অর রিস্ক ফ্যাক্টর, মাইল্ড কেস যেগুলোর কোমরবিডিটি রিস্ক ফ্যাক্টর নেই সেগুলো বাসায় আইসোলেশনে থাকে, হসপিটালে আসবে যাদের কোমরবিডিটি আর রিস্ক ফ্যাক্টর আছে। এছাড়া মডারেট আর সিভিয়ার কেসেস শুড বি ট্রিটেড ইন কোভিড-19 হসপিটাল। এখন কোভিড-19 হসপিটাল ছাড়াও, কোভিড ডেডিকেটেড হসপিটাল ছাড়াও জেনারেল হসপিটাল যেগুলোতে আলাদা করে কোভিড ইউনিট তৈরি করা হয়েছে সেখানেও এই চিকিৎসাটা চলতে পারে। ক্রিটিক্যাল কেসেস শুড বি অ্যাডমিটেড টু আইসিইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার মানে হচ্ছে আমরা যে ক্লিনিক্যাল গ্রেডিং করেছিলাম মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল, তার মধ্যে হচ্ছে ক্রিটিক্যাল কেস যেগুলো আছে ক্রিটিক্যাল কেসগুলোতে অবশ্যই আইসিইউতে ট্রিট করতে হবে। সব পেশেন্টের জন্য জেনারেল ম্যানেজমেন্ট যেটা আছে, বেড রেস্ট উইথ স্ট্রেনথেনিং সাপোর্টিং থেরাপি, এনশিওরিং সাফিসিয়েন্ট ক্যালোরি ইনটেক, মনিটরিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স টু মেনটেন ইন্টারনাল এনভায়রনমেন্ট স্টেবিলিটি, monitor vital signs and oxygen saturation, timely providing effective oxygen therapy. Critical case should be admitted to ICU as soon as possible. Pharmacological supportive treatment, asymptomatic patient supportive care, isolation protocol, either home or institution যেখানে যেটা যেই ন্যাশনাল স্ট্র্যাটেজি যেটা পারমিট করে সেভাবে। হেলথ কেসের ক্ষেত্রে আইসোলেশন সিঙ্গেল রুম সেখানে আমরা করব। ট্যাবলেট প্যারাসিটামল আমরা দিব যদি জ্বর 101-এর উপরে ওঠে, এবং রাইনোরিয়া যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন, কাশির জন্য অ্যান্টিটাসিভ জাতীয় ড্রাই কাফ যদি থাকে আমরা অ্যান্টিটাসিভ দিব। আর থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস, এনেক্সাপ্রিন, থেরাপিউটিক ডোজে আমরা এনেক্সাপ্রিন এইভাবে দিতে পারি, মনিটর ক্লোজলি। এই জিনিসগুলো সবগুলোই আমরা যা করব হসপিটাল সেটিংসে করব। শুধু প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিটাসিভ এই জিনিসগুলো মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা বাসায় করতে পারি। মডারেট কেস, আইসোলেশন ওয়ার্ড, এনি ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল নিউমোনিয়া যদি থাকে, মডারেট কেস আমরা মাইল্ড কেসে আমরা দেখেছিলাম যে রেডিওলজিক্যাল কোনো চেঞ্জ নাই, কিন্তু মডারেট কেস যেগুলো থাকবে সেগুলো ক্লিনিক্যাল প্লাস রেডিওলজিক্যাল চেঞ্জ থাকবে নিউমোনিয়া। মাইল্ড সিমটোমেটিক কেসেস ট্রিটমেন্ট প্রোটোকল প্লাস অক্সিজেন থ্রো নেজাল ক্যানুলা, ফেভিপিরাভির, এইভাবে এই প্রোটোকলগুলো ছিল, আর পুরো নেই। এখানে আমার ডিটেলস ডোজ এগুলো মনে রাখার এখন দরকার নেই, আমরা জাস্ট শুধু এটুকু মনে রাখবো যে মডারেট কেস যেগুলো আছে সেগুলোকে আমরা হসপিটাল সেটিংসে যে ট্রিটমেন্ট এখন চলছে সেই ট্রিটমেন্ট আমরা দেবো, অক্সিজেন এবং অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো দিয়ে দেবো। মডারেট কেসে আমরা এনেক্সাপ্রিন, আনফ্র্যাকশনেটেড হেপারিন, রিভারক্সিবান যেগুলো দেওয়া প্রয়োজন সেগুলো আমরা যেই ইনভেস্টিগেশনগুলো করবো সেই ইনভেস্টিগেশন যদি পারমিট করে যে তাদের দিতে হবে, তাদের ডিডাইমার বেশি, সেসব ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো। সব পেশেন্টে না, হ্যাঁ, যেই পেশেন্ট মডারেট ক্রাইটেরিয়া ফুলফিল করে কিন্তু সেখানে তার কোয়াগুলোপ্যাথি কোনো ব্যাপার নেই, সেসব ক্ষেত্রে হয়তো নাও ইউজ করা যাবে। এটা পেশেন্টের ইন্ডিভিজুয়াল ডিমান্ড থাকতে পারে। তো এইখানে এরকম যে এনি মডারেট কেস অন ট্রিটমেন্ট ইফ নো রেসপন্স অর ডিটেরিয়েশন ইন 24 আওয়ার্স আমরা ওরাল মিথাইলপ্রেডনিসোল দিতে পারি। এত কিছু আমরা এখানে মনে রাখবো না, আমরা সামনে চলে যাই। সিভিয়ার কেস উইথ রেসপিরেটরি সিমটমস অ্যাডমিট টু আইসিইউ অর ইভেন ওয়ার্ড, এইসব জায়গায় যেগুলো আমরা আগে বলেছি সেসব জায়গায় আইসিইউ প্রোটোকল যেভাবে মেনটেন করবো সেগুলোই আমরা ইউজ করে যাব। সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা দিব। রেমডেসিভির আমরা ইউজ করব, যখন যদি ফেভিপিরাভির দিই সেটাকে বন্ধ করে দেব। আর সাইটোকাইন স্ট্রম যেগুলো আমরা দেখি সেসব জায়গায় আমরা টসিলিজুমাব, মনোক্লোনাল অ্যান্টিবডি অথবা কনভালেসেন্ট প্লাজমা থেরাপি, এই দুটা আমরা দিতে পারি। এগুলো আমরা এখন ডিটেলস মনে রাখবো না, মনে রাখা যাবে না। ট্রাই টু অ্যাভয়েড ইন্টিউবেশন ইন if at all possible, prolonged positioning more than 12 hours a day, except permissive hypoxemia, keep oxygen saturation more than 88%. মানে আমরা হ্যাপি হাইপক্সিয়া নামে একটা কথা শুনি, সেখানে দেখা যাচ্ছে যে পেশেন্ট হাইপক্সিক, অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে কিন্তু পেশেন্টের ক্লিনিক্যাল সাইন সিমটম নেই, সেই জায়গাটুকুতে আমরা বলি হ্যাপি হাইপক্সিয়া। এবং এই কারণে আমাদের পালস অক্সিমেট্রি করতে হবে, পালস অক্সিমিটার দিয়ে দেখতে হবে। তবে 88%-এর উপরে যাতে থাকে সেই জিনিসটা আমাদের রাখতে হবে, এই পর্যন্ত থাকতে পারে।
আচ্ছা, মনিটরিং অফ সিভিয়ার অর ক্রিটিক্যাল পেশেন্ট ইফ ফ্যাসিলিটি অ্যাভেলেবল, এখানে অনেকগুলো টেস্টের কথা আছে, এগুলোতে আমি গেলাম না, অনেক ডিটেলস আছে। আগে যেগুলো ছিল সেগুলোকে মনিটর করার জন্য এই টেস্টগুলো আবার করা হয়। স্পেশাল সিচুয়েশন এটাকে আমি স্কিপ করব। এবার আমি একটু বার্ডস আই ভিউ নিতে চাই। বার্ডস আই ভিউ মানে হচ্ছে যতটুকু আমরা আলোচনা করলাম এটা হচ্ছে জেনারেল সবার জন্য, কোভিডের জন্য। এই জায়গাটুকু আমরা আবার একটু রিক্যাপিচুলেট করতে চাই অল্প করে মনে রাখার জন্য, কারণ অনেক বড় একটা টপিক, এটা মনে রাখাও কষ্টকর। সব তো আনাই হয়নি, যতটুকু এনেছি ততটুকু মনে রাখতে হয়তো আমাদের কষ্ট হবে, সেই জন্য আমরা একটু রিক্যাপিচুলেট করি। আমরা প্রথমে বলেছিলাম যে ইটস এ ইমার্জিং ডিজিজ, নাম হচ্ছে SARS-CoV-2 RNA ভাইরাস, এটা ইনভেলপ ভাইরাস, এবং সাইজ হচ্ছে 50 to 200 ন্যানোমিটার, একটু বড় সাইজ। এবং এটা ট্রান্সমিশন হয় কি রেসপিরেটরি ড্রপলেটস, ফোমাইট, ফিকাল ওরাল, এবং এখন বলা হচ্ছে যে এটা এয়ারবোর্ন। এবং আমরা বলছি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন এবং ব্রেস্ট ফিডিং এর ট্রান্সমিশনের এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ইনকিউবেশন পিরিয়ড আমরা বলেছিলাম আপ টু 14 ডেজ, তবে সর্বোচ্চ এখন পর্যন্ত ডিটেক্টেড হয়েছে 24 ডেজ পর্যন্ত, এবং আমরা দেখেছি 3 to 7 ডেজের মধ্যে সবচেয়ে বেশি ইনফেকশন হয়, এবং মিন হচ্ছে 5.2 ডেজ। এবং আমরা এটুকু জানি যে চায়নার হুবেই প্রভিন্সের উহান শহরে এটা ডিসেম্বরের 2009 এর আউটব্রেকটা শুরু হয়, এবং পরবর্তীতে এটা এতটাই দ্রুত ছড়িয়ে যায়, মানে এর ট্রান্সমিসিবিলিটি এত হাই যে WHO 11 মার্চ 2020-তে প্যান্ডেমিক ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে। এখন আমরা এই কেস ম্যানেজমেন্ট পারপাজে 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাসপেক্টেড কেস বা সাসপেক্ট কেস, প্রবাবল কেস, কনফার্ম কেস। কনফার্ম কেস হচ্ছে সেটা নিচের থেকে আসে, মনে করতে সুবিধা হবে যে COVID-19-এর জন্য যে টেস্টগুলো আমরা করি RT-PCR অথবা অ্যান্টিজেন, যদি তার সাইন সিমটম থাকুক বা না থাকুক, কিন্তু এই দুটার একটা পজিটিভ, তাকে আমরা কনফার্ম টেস্ট বলবো। অথবা যে পেশেন্ট সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে এসেছে, কিন্তু অন্য কোনো কজ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার RT-PCR কোনো কিছু আমরা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা এটাকে কনফার্ম কেস হিসেবে ধরে নিব। তাহলে প্রবাবল কেস কোনগুলো? প্রবাবল কেস হচ্ছে যে সাসপেক্টেড যে কেসগুলো ছিল সেই কেসগুলোকে আমরা ল্যাবরেটরিতে পাঠিয়েছি, ল্যাবরেটরি থেকে এখনো রিপোর্ট আসেনি, ওই সময়টুকু পর্যন্ত সে প্রবাবল কেস। অথবা সাসপেক্টেড কেস কিন্তু তার কোনো কারণে আমরা টেস্টগুলো করতে পারছি না, এই দুইটা কন্ডিশনে আমরা প্রবাবল কেস বলব। আর সাসপেক্ট কেসগুলো তো আমরা বলেছি যে 3-4টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে যে ফিভার, রেসপিরেটরি যে সিমটমস সেগুলো থাকবে, এবং সে যদি বাংলাদেশ অথবা যেসব জায়গায় এখন কোভিড প্রিভিলেন্ট সেই সব জায়গায় যেখানে কোভিড ট্রান্সমিশন ক্লাস্টার হচ্ছে, কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, সেসব জায়গায় যদি 14 দিনের মধ্যে সে যায় বা কোনো পার্সনের সাথে সে কন্ট্যাক্ট করে, তাহলে তাকে আমরা সাসপেক্ট কেস বলবো। এই 3টা এইভাবে আমরা মনে রাখবো। তারপরে আমরা কেস ম্যানেজমেন্টের জন্য আমরা এটাকে কতগুলো ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া হিসাবে আমরা ভাগ করেছি, এর মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। মাইল্ড যেগুলো আছে সেগুলোতে ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম হয়। মডারেট যে কেসগুলো তাকে আমরা বলবো নিউমোনিয়া, সিভিয়ার কেসগুলোকে বলবো নিউমোনিয়া এবং শক, এই দুটো ক্ষেত্রে। এবং ক্রিটিক্যাল কেসগুলো হচ্ছে ARDS, সেপটিক শক, এগুলোকে বলবো। এই ক্ষেত্রে আমরা যখন একটা COVID-19-এর পেশেন্ট আমাদের কাছে আসে, কি কি ক্লিনিক্যাল সিনড্রোম নিয়ে আসে সেগুলো আমরা এইভাবে ভাগ করি। মাইল্ড ইলনেস, দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ফিভার, সোর থ্রট, রানি নোজ, কাফ, স্নিজিং, ম্যালেইস, এগুলো থাকবে উইদাউট এনি সিগনিফিকেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং এখানে রেডিওলজিক্যাল কোনো চেঞ্জ থাকবে না। নিউমোনিয়া যখন আসবে, নিউমোনিয়ার মধ্যে উপরে যেই জিনিসগুলো আছে তার সাথে একটা রেডিওলজিক্যাল চেঞ্জ আসবে, কিন্তু রেসপিরেটরি রেট 30-এর নিচে থাকবে এবং স্যাচুরেশন 93%-এর উপরে থাকবে। আর সিভিয়ার নিউমোনিয়া হচ্ছে উপরের সাথে রেসপিরেটরি রেট 30 বা তার চাইতে বেশি। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, কিন্তু পেডিয়াট্রিক পেশেন্ট আমি এখন যাইনি, সেখানে আলাদা হিসাব। অথবা স্যাচুরেশন যদি 93-এর নিচে নেমে যায়। আর অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম যেগুলো সে হচ্ছে সাডেন অনসেট অফ রেসপিরেটরি সিনড্রোম, আগের জিনিসগুলো। আর সেপসিস এবং সেপটিক শক, এইগুলোর জন্য আলাদা যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আমরা এইগুলো ডিফাইন করতে পারবো। এখন আমরা ডিটেকশন করি ভাইরাস কিভাবে, RT-PCR দিয়ে, এবং ইদানিং আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্টিং করছি। এই দুটো দিয়ে আমরা RT-PCR অ্যান্টিজেন টেস্টিং করে আমরা ভাইরাস ডিটেকশন মানে কনফার্ম করছি।
আর কিছু ইমেজিং টেকনিক আছে যখন আমরা ইনডিরেক্টলি আমাদের করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা HRCT আলট্রাসোনোগ্রাম অফ চেস্ট এবং চেস্ট এক্সরে আমরা হেল্প নিচ্ছি। এর মধ্যে চেস্ট এক্সরে যেটা, সেই চেস্ট এক্সরেটা হচ্ছে লিস্ট, কি বলবো, যে এটার ইম্পর্টেন্স লিস্ট। তারপরেও বলা হয় যে বাইল্যাটারাল ভেজাল অ্যান্ড ল্যাটারাল গ্রাউন্ড গ্লাস ওপেসিটি যদি থাকে এবং এই ওপাসিটিগুলো যদি অন্য কোনো কিছুভাবে এক্সপ্লেন করা না যায়, তাহলে HRCT হোক, আলট্রাসোনোগ্রাম হোক, চেস্ট এক্সরে হোক, সেগুলো হচ্ছে কোভিড সাসপিশন একটা ধারণা দেয়। কি কি? ভেজাল এবং আউটার ল্যাটারাল কোনো গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। কিন্তু আমরা যখন নিউমোনিয়া দেখি তখন আমরা লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া যে স্পেসিফিক ফিচারগুলো পাই সেগুলো কিন্তু পেরিফেরাল নয়, সেন্টারের দিকে থাকে। কিন্তু যদি আমরা কোভিডের কোনো দেখতে চাই সেক্ষেত্রে তার ইটা থাকবে ভেজাল। ভেজালটা সাধারণত হার্ট ফেলিউর বা এমন জায়গায় থাকে, কিন্তু যদি ওই হার্ট ফেলিউর আমরা এক্সক্লুড করতে পারি তাহলে আমার ভেজাল এবং আউটার পোর্শন, ল্যাটারাল পোর্শনে গ্রাউন্ড গ্লাস সিটি যদি আমরা থাকে এই ইমেজিংয়ে, তাহলে আমরা এটা যে কোভিড সেটা একটা সাসপিশনে আমরা চলে আসবো। আর সাপোর্টিভ যেসব ইনভেস্টিগেশনগুলো করে সেইগুলো হচ্ছে ডায়াগনোসিসকে সাপোর্ট করার জন্য এবং পেশেন্টের প্রগনোসিস অ্যাসেস করার জন্য এবং ট্রিটমেন্ট প্রোটোকলগুলোকে সামনে নেওয়ার জন্য আমরা এই সাপোর্টিভ ইনভেস্টিগেশনগুলো করি। সেগুলো হচ্ছে CPC, CRP, LDH, LFT, RFT, D-dimer, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, ব্লাড কালচার। এটা আমি আর ডিটেলস আলোচনা করবো না, করে ফেলেছি। ম্যানেজমেন্টটা শর্টলি আমি বলে যাচ্ছি যে কোয়ারেন্টাইন ফর কন্ট্যাক্টস, আইসোলেশন ফর পেশেন্ট। কোয়ারেন্টাইন হচ্ছে আইদার হোম অর ডেজিগনেটেড প্লেস, আইসোলেশন হসপিটালেও হতে পারে, ট্রিটমেন্ট মানে হসপিটালের ICU হোমও হতে পারে, হসপিটালেও হতে পারে আইসোলেশন। মাইল্ড কেসগুলো হচ্ছে হোমে আইসোলেটেড হিসাবে ট্রিটমেন্ট হতে পারে এবং হসপিটালের মধ্যে মাইল্ড উইথ কোমরবিডিটি, মডারেট, সিভিয়ার অ্যান্ড ক্রিটিক্যাল, এই কেস হচ্ছে আমরা হসপিটালে ট্রিট করবো। এই জিনিসগুলো আমি মুখে বলে দিলাম, সেটাই এখানে লেখা আছে। শুধু ক্রিটিক্যাল কেসেস শুড বি অ্যাডমিটেড টু ICU অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই কথাটা আমাদের লাগবে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বলেছি, এটাও বললাম। এবার আসি আমাদের আজকের যে হেডলাইন ছিল COVID-19 ইন চিলড্রেন, এটা ডিসকাশনে, এবং এইটুকু ডিসকাশনে আসার আগে ওই জেনারেল ডিসকাশনটা প্রয়োজন ছিল, কিন্তু ওইখানে খুব ডিটেলস আমাদের যারা কোভিডের সাথে একেবারে সরাসরি জড়িত তারা ছাড়া, প্রোটোকল ছাড়া খুব বেশি মনে এই মুহূর্তে রাখা যাবে না, যায় না, কিন্তু যে পারবে তার জন্য এটা ভালো। এবার আসি COVID-19 in children. Data on disease severity and pathogenesis of severe acute respiratory syndrome coronavirus 2, that is SARS-CoV-2 infection in children are limited. কথা হচ্ছে এটাই যে SARS-CoV-2 করোনা ইনফেকশনে যেসব ডেটা আছে সেগুলো এখনো বাচ্চাদের জন্য যেসব ইনফেকশনের ডাটাগুলো হয়েছে সেগুলো লিমিটেড। এখান থেকে অনেক কিছুই আমরা বের করতে পারছি না, এটা প্রথমে মেনে নিতে হবে কতগুলো জিনিস। SARS-CoV-2 has been associated with a potentially severe inflammatory syndrome in children, যাকে আমরা বলি মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চিলড্রেন, MISC। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই জিনিসটা শুধু বাচ্চাদেরই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি MISC, মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চিলড্রেন। এটা আমাদের কনসার্ন, এটা একটা সিভিয়ার ইনফ্ল্যামেটরি কন্ডিশন হয়, তখন বাচ্চাকে আসলে ট্রিট করা লাগে। এবং এর আগে আমরা যেগুলো দেখেছি বা শুনেছি যে প্রথম দিকে মানে পেডিয়াট্রিক পপুলেশনে ইনফেকশন রেট ছিল কম এবং যারা ইনফেক্টেড হতো মাইল্ড ইনফেকশন হতো। পরবর্তীকালে দেখা গেল যে আরেকটা সিভিয়ার ইনফ্ল্যামেটরি সিনড্রোম বাচ্চাদের মধ্যে ডেভেলপ করেছে, সেটাকে আমরা নাম দিয়েছি MISC, মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চিলড্রেন। সি দিয়ে যখন বলা হয়েছে, সুতরাং এটা চিলড্রেনের পেডিয়াট্রিক পপুলেশনে এটা কনফাইন্ড থাকবে। এবং মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম যেহেতু, এটাকে সিভিয়ার হিসাবে গণ্য করতে হবে। তাহলে যদি পেডিয়াট্রিক পপুলেশন যাওয়ার COVID-19 হয়েছে, সে অ্যান্টিজেন হোক অথবা RT-PCR দিয়ে হোক, সে পজিটিভ, তার মধ্যে যদি MISC কোনো সাইন সিমটমস থাকে তাহলে তাকে সিভিয়ার হিসাবে গণ্য করতে হবে। এটা হচ্ছে এই স্লাইডটার মেসেজ।
চিলড্রেন উইথ রিস্ক ফ্যাক্টর ইনক্লুডিং ওবেসিটি, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন মে বি অ্যাট রিস্ক। আমরা অ্যাডাল্টে যেরকম দেখেছিলাম যে কিছু কিছু কোমরবিডিটি বা রিস্ক ফ্যাক্টর আছে, ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, যদি এগুলো বাচ্চাদের মধ্যে থাকে তারাও কিন্তু রিস্ক ফ্যাক্টরের মধ্যে, রিস্কের মধ্যে পড়ে যাবে। সুতরাং আমরা যখন কেস ডিফাইন করবো এবং এইসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে বলে আমরা ধারণা দেখবো, তখন তাদের কিন্তু ওই সিভিয়ার হিসাবে ধরে নিতে হবে। There are insufficient data to recommend for or against the use of specific antivirals or immunomodulatory agents for the treatment of COVID-19 in pediatric patient. এই কথাটার মানে হচ্ছে যে আমরা অ্যাডাল্ট পপুলেশনে যেমন অ্যান্টিভাইরাল ড্রাগ বা ইমিউনোমodulatory এজেন্ট যেগুলো আমরা টসিলিজুমাব বা প্লাজমা ইউজ করছি বা অন্যান্য ড্রাগ ইউজ করছি, নতুন নতুন ড্রাগ আসছে এগুলো ইউজ করছি, এইটার ইউজ নিয়ে কিন্তু সাফিসিয়েন্ট ডাটা নেই, যার কারণে আমরা একেবারে অ্যাডাল্ট পেশেন্টের মতো স্পেসিফিক অ্যান্টিভাইরাল সবসময় ইউজ করতে পারি না। একটা পারি, সেটা হয়তো আমরা আলোচনা করব, কিন্তু বাকিগুলো হচ্ছে একেবারে পেশেন্ট স্পেসিফিক, পেশেন্টের যেই ধরনের প্রবলেম, সেই প্রবলেম ধরে ধরে আমাদের পিডিয়াট্রিক পেশেন্টকে চিকিৎসা করতে হবে। MISC present with persistent fever, evidence of systemic inflammation, and a variety of signs and symptoms of multi-organ system involvement, including cardiac, gastrointestinal, renal, hematologic, dermatologic, and neurologic involvement. এটা একটা ডেফিনেশনের মতো। এখানে বলা হচ্ছে যে পারসিস্টেন্ট ফিভার থাকবে। পারসিস্টেন্ট ফিভার বলতে আমরা 5-6 দিনের বেশি জ্বর থাকবে এবং সিস্টেমিক ইনফ্লামেশনের অনেক ধরনের সাইন সিমটম থাকতে পারে, এখানে মাল্টি অর্গান ইনভলভ থাকতে পারে। এবং মাল্টি অর্গান বলতে আমরা অনেকগুলো অর্গানের একটার বেশি অর্গান যদি ইনভলভ থাকে বা একটাও থাকে, সেখানেও আমরা অর্গান ইনভলভমেন্ট হিসেবে ধরবো। কার্ডিয়াক হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হতে পারে, রেনাল, হেমাটোলজিক, ডার্মাটোলজিক, নিউরোলজিক। এই সিস্টেমগুলোর যে ম্যানিফেস্টেশন, সেই ম্যানিফেস্টেশন দেখে আমরা বুঝতে পারবো যে তার অর্গান ইনভলভমেন্ট হয়েছে, যদি ওই রোগীটার পারসিস্টেন্ট ফিভার থাকে। Many centers consider the use of intravenous immunoglobulin, steroid, and other immunomodulators and antiplatelet anticoagulation therapy. MISC management decisions should be involves a multidisciplinary team of pediatric specialists. এই হচ্ছে কথাটা যে পেডিয়াট্রিক পেশেন্টে অনেক কিছু আমরা বলেছি যে অ্যাডাল্ট পেশেন্টের মধ্যে ইউজ করতে পারি না, তারপরেও আইভিআইজি, স্টেরয়েড এবং অন্যান্য ইমিউনোমodulatory ড্রাগস অথবা অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগস বা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি যেগুলো আমরা অ্যাডাল্টে ইউজ করি, সেগুলো ইউজ করার আগে মাল্টিডিসিপ্লিনারি পেডিয়াট্রিক স্পেশালিস্ট লাগবে। মানে পেডিয়াট্রিক ইন্টার্নিস্ট যেরকম লাগবে, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, সবার একটা মিলিত প্রচেষ্টায় এই চিকিৎসাটা করতে হবে। যেখানে দেখা গেল যে কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে, সেখানে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টকে ইনভলভ করতে হবে। যেখানে রেনাল ইনভলভমেন্ট আছে, সেখানে তাকে ইনভলভ করতে হবে। যেখানে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, সেখানে নিউরোলজিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ইনভলভ করতে হবে। এই কথাটার মানে হচ্ছে এটা। তার মানে মধ্য কথা হচ্ছে যে অ্যাডাল্ট পেশেন্টকে যত ডেলিভারিটলি আমরা অনেকগুলো ড্রাগ দিয়ে দিচ্ছি, এই পেডিয়াট্রিক পেশেন্টকে কিন্তু আমরা দেওয়ার আগে চিন্তা করবো, কারণ স্পেসিফিক অ্যান্টি ভাইরাল ড্রাগগুলো কিন্তু আমরা ইউজ করি না। তবে আইভিআইজি, স্টেরয়েড এগুলোকে ইউজ করি। এইগুলো ইউজ করার জন্য স্পেসিফিক স্পেশালিটির ফিজিশিয়ানকে ইনভলভ করে যাতে আমরা এটা ইউজ করি, এই কথাটুকু বলা হয়েছে। এখন আমরা দেখি প্রেজেন্টেশন কীভাবে, পেডিয়াট্রিক প্রেজেন্টেশন কীভাবে হতে পারে। অ্যাসিম্পটোমেটিক, একেবারে পুরো অ্যাসিম্পটোমেটিক, বাট দ্য পেশেন্ট ইজ কোভিড পজিটিভ হতে পারে। কোভিড আমি টেস্ট করলাম যে আমার বাসায় 3-4 জনের হয়েছে, দেখি বাচ্চাটা করে দেখি, দেখা গেল তার আরটিপিসিআর না হোক, অ্যান্টিজেন ডিটেকশনে দেখা গেল সে পজিটিভ, কিন্তু হি অর শি মে বি অ্যাসিম্পটোমেটিক। তার মানে কথা হচ্ছে যে পেডিয়াট্রিক কোভিড পেশেন্ট মে বি অ্যাসিম্পটোমেটিক অ্যান্ড হি অর শি মে বি এ সোর্স অফ ইনফেকশন, এটা মনে রাখতে হবে। এছাড়া কি থাকতে পারে? ফিভার, ফ্যাটিক, ড্রাই কাফ, হেডেক, ওই কমন যেই সিমটমগুলো থাকে সেগুলো থাকতে পারে। URTA, upper respiratory tract infection symptoms যেমন nasal congestion, runny nose, expectoration, dyspnea. GI symptoms 10% ক্ষেত্রে আমরা পাই, এর মধ্যে abdominal discomfort, nausea, vomiting, abdominal pain and diarrhea. 8.8% GI পেশেন্ট যেগুলো 10% হয়, তার মধ্যে 8.8% মানে ম্যাক্সিমাম পেশেন্টগুলোতেই দেখা যাচ্ছে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে, GI সিমটমস যাদের আছে। আর সিভিয়ার ডিজিজ যখন আসে তখন আমরা এই জিনিসগুলো পাই, ম্যালেজ, সিভিয়ার ম্যালেজ,
restlessness, poor feeding, dyspnea, cyanosis, ARDS, septic shock, refractory metabolic acidosis, coagulation dysfunction. যদি একটা পেডিয়াট্রিক পেশেন্ট কোভিড পজিটিভ এবং তার মধ্যে এই সাইন সিমটমগুলো আসে, তখন সেগুলোকে আমরা সিভিয়ার ডিজিজ হিসাবে আইডেন্টিফাই করব এবং সিভিয়ার ডিজিজ হসপিটালে এবং যেসব ক্ষেত্রে রেসপিরেটরি বা অন্য অর্গান ফেলিউর থাকে সেই সব ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল কেসগুলোকে আমরা নিয়ে যাব আইসিইউতে। এছাড়াও কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হতে পারে। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন যেগুলো আমাদের এমআইএস সম্পর্কে দৃষ্টি দিতে বাধ্য করেছে, সেগুলোর মধ্যে আছে কনজাংটিভাইটিস, কোভিড টো, দ্যাট ইজ পেইনফুল ভাস্কুলাইটিক ফ্রস্টবাইট লাইক ফিঙ্গার এন্ড টো, এটাকে আমরা কোভিড টো বলি, varicella like papillovesicular rash, convulsion and unconsciousness, shock, fatigue and renal failure. এইভাবেও কিন্তু কোভিডের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে আদার দেন এই টিপিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ কনফার্ম কোভিড-19 কেসেস ইন পেডিয়াট্রিক পপুলেশন, আগের মতোই এখানে শুধু অ্যাসিম্পটোমেটিক একটা ইনফেকশন হতে পারে আমরা বলেছি, সেটা অ্যাডাল্টেও হতে পারে, কিন্তু এখানে আলাদা করে বলা হয় অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মাইল্ড নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, এআরডিএস, সেপসিস, সেপটিক শক। এই কনফার্ম কেসগুলো এই ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। অ্যাসিম্পটোমেটিক হতে পারে, কোনো সিমটমস নেই, অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেগুলো আগে আমরা বললাম, কফ, স্নিজিং, রানি নোজ, এগুলো। মাইল্ড নিউমোনিয়া যে ফিচার নিউমোনিয়া তার থাকবে কিন্তু মাইল্ড ফর্মেট, সিভিয়ার নিউমোনিয়া হতে পারে, আর এআরডিএস সেপসিসের যে ফিচার এগুলো থাকতে পারে। এবার দেখি অ্যাসেস রিস্ক ফ্যাক্টরস ফর সিভিয়ার ডিজিজ। কোন কোন পেডিয়াট্রিক পপুলেশনগুলোকে আমরা সিভিয়ার হিসাবে নিব? সিমটমস মাইল্ড কিন্তু সিভিয়ার হিসাবে গণ্য করতে হবে কোন কোন পেশেন্টগুলো, সেটা হচ্ছে এগুলো এক্সট্রিম অফ এজেস, দ্যাট ইজ less than 2 years of age, সে কোভিড পজিটিভ, সিমটম মাইল্ড, কিন্তু তাকে রিস্ক ফ্যাক্টর হিসাবে তাকে নিতে হবে যে তার রিস্ক, সে দ্যাট পেশেন্ট ইজ ইন রিস্ক যদি 2 বছরের নিচে হয়। এছাড়া ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, ম্যালিগনেন্সি, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, যেমন নেফ্রোটিক সিনড্রোমের অনেক পেশেন্ট আমরা পাই যারা স্টেরয়েড পাচ্ছে দীর্ঘদিন এবং তার কোভিড পজিটিভ, সেই ক্ষেত্রেও কিন্তু সে সিভিয়ার ডিজিজের পর্যায়ে পড়তে যাবে। এছাড়া যদি কোমরবিডিটিস যদি থাকে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, কনজেনিটাল অর অ্যাকিউট হার্ট ডিজিজ, হিমোগ্লোবিনোপ্যাথিস, হিমাটোলজিক্যাল কন্ডিশন যেমন এইচএলএ, জিআইএ, কওয়াসাকি ডিজিজ, ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন নিউরো মেটাবলিক ডিসঅর্ডার, নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, সেরিব্রাল পলসি, ইপিলেপসি, এই পেশেন্টগুলোর যদি কোভিড পজিটিভ হয় তাহলে আমরা তাকে সিভিয়ার হিসাবে এবং এগুলো তার রিস্ক ফ্যাক্টর এই হিসাবে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলে নিব এবং এটা মাথায় রাখতে হবে। এবার আসি ম্যানেজমেন্ট। 4 ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, 4টা প্রিন্সিপাল আমাদের মাথায় রাখতে হবে পেশেন্টগুলো ম্যানেজ করার জন্য। আর্লি ডিটেকশন, যদি সাইন সিমটমস থাকে বা নাও থাকে কিন্তু কোভিড পেশেন্টের কন্ট্যাক্টে এসেছে বা কোভিড এরিয়ায় তার মুভমেন্ট ছিল, সেগুলো আমরা টেস্ট করে আইডেন্টিফিকেশন করব। আর্লি আইসোলেশন, যদি সে ডিটেক্টেড হয়ে যায়, সাসপেক্টেড কনফার্ম কেস হয়, তাহলে তাকে আমরা আইসোলেশন করে নেব। আর্লি ডায়াগনোসিস, এই যেগুলো বললাম যে যদি আরটিপিসিআর সম্ভব না হয় তাহলে আমরা অ্যান্টিজেন টেস্ট দিয়ে ডায়াগনোসিস করব, তারপর আর্লি ট্রিটমেন্ট। এইগুলো হচ্ছে কোভিডের ট্রিটমেন্টের প্রিন্সিপাল। এখন আমরা দেখি এই ক্রাইটেরিয়াগুলো যেগুলো আমরা বলেছিলাম সেগুলো কি কি নিয়ে থাকলে আমরা এই পেশেন্টগুলোকে এইভাবে ডিটেক্ট করবো। অ্যাসিম্পটোমেটিক যে ইনফেকশন, পজিটিভ ফর SARS-CoV-2, নো ক্লিনিক্যাল সিমটমস, নো অ্যাবনর্মাল চেস্ট ইমেজিং, তার মানে অ্যাসিম্পটোমেটিকে শুধু পজিটিভ থাকবে আর কিছুই থাকবে না। অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেখানে কি হবে? পজিটিভ তো থাকবেই, তার সাথে ফিভার, কাফ, ফ্যারেঞ্জিয়াল পেইন, নেজাল কনজেশন, ফ্যাটিক, হেডেক, মায়ালজিয়া, ডিসকমফোর্ট থাকবে না। কি? নো সাইন্স অফ নিউমোনিয়া বাই চেস্ট ইমেজিং, নো সেপসিস। তার মানে হচ্ছে এই দুটার মধ্যে কোভিড পজিটিভ থাকার পরে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেগুলো আসবে, এই দুটার মধ্যে একটার মধ্যেও চেস্ট ইমেজিং এর কোনো এভিডেন্স থাকবে না। মাইল্ড নিউমোনিয়া যদি হয় সেক্ষেত্রে কি করবে? উইথ অর উইদাউট ফিভার, রেসপিরেটরি সিমটমস সাচ এস কাফ, চেস্ট ইমেজিং ইন্ডিকেটিং নিউমোনিয়া বাট নট রিচিং দ্য ক্রাইটেরিয়া অফ সিভিয়ার নিউমোনিয়া। তার মানে অর্থ হচ্ছে যে আগেরগুলো থাকুক বা না থাকুক, মাইল্ড নিউমোনিয়া আমরা তখনই বলবো যখন তার চেস্ট ইমেজিং পজিটিভ আসবে বাট নট সিভিয়ার
ফর দ্য ক্রাইটেরিয়া অফ সিভিয়ার নিউমোনিয়া, তখন আমরা এটাকে মাইল্ড নিউমোনিয়া বলবো। সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন ইনক্রিজড রেসপিরেটরি রেট। আমরা জানি বাচ্চাদের রেসপিরেটরি রেটের বয়স ভিত্তিক কিছু বিভাজন আছে। সেই ক্ষেত্রে আমরা বলি 60 or more টাইমস পার মিনিট লেস দেন 2 months, 2 বছর নিচে যদি 60 বা তার চাইতে বেশি রেসপিরেটরি রেট হয়, 2 মাস থেকে উপরে 11 মাস বা 1 বছর পর্যন্ত যদি 50 বা তার চাইতে বেশি হয়, আর 2 বছর থেকে 12 মাস যদি 40 বা তার চাইতে বেশি হয়, আর 1 বছর থেকে 5 বছরের মধ্যে 30 বা তার চেয়ে বেশি হয়। 5 বছরের উপরে গেলে, 5 বছরের উপরে যদি হয় সেক্ষেত্রে 30 বা তার চাইতে বেশি হবে। 1 থেকে 5 বছরের মধ্যে 40 বা তার চাইতে বেশি হবে। 2 মাস থেকে 12 মাস পর্যন্ত 1 বছরের মধ্যে 50 বা তার চাইতে বেশি হবে। 2 মাসের নিচে 60 বা তার চাইতে বেশি হবে। এটা আমরা এমনি পেডিয়াট্রিক্সে যারা করি তারা জানি। তারপর আবার বলা হলো যে রেসপিরেটরি রেট যদি এরকম হয় যে তার ইনক্রিজ রেসপিরেটরি রেট আছে, 2 মাসের জন্য 60 বা তার চেয়ে বেশি, 2 মাস থেকে 12 মাসের জন্য 50 বা তার চেয়ে বেশি, 1 বছর থেকে 5 বছরের জন্য 40 বা তার চেয়ে বেশি, 5 বছরের উপর হলে 30 বা তার চেয়ে বেশি যদি হয়, তাহলে আমরা এটাকে ইনক্রিজড রেসপিরেটরি রেট ধরবো। তারপর আমরা দেখবো হাইপোক্সিয়া। পালস অক্সিমেট্রি করে যদি দেখি যে SpO2 93 এর নিচে আছে, সেটাকে আমরা হাইপোক্সিয়া হিসেবে ধরবো। ব্লাড গ্যাস অ্যানালাইসিস যদি দেখি যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লেস দেন 60 মিলিলিটার অফ মার্কারি এবং partial pressure of carbon dioxide is more than 50 milliliter of mercury. Disturbance of consciousness, that is restlessness, lethargic, somnolence, coma, convulsion, food refusal or feeding difficulty, dehydration. আর আদার ম্যানিফেস্টেশনের মধ্যে কোয়াগুলেশন ডিসঅর্ডার, মাইকার্ডিয়াল ড্যামেজ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসফাংশন, যেগুলো আগে বলেছিলাম আর কি, রেজড লেভেল অফ লিভার এনজাইম অ্যান্ড রেপ্টোমায়োলাইসিস। এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে, অনেকগুলো ক্রাইটেরিয়া আমার এখানে দেয়া আছে, তাহলে আমরা তাকে সিভিয়ার নিউমোনিয়া। তার মানে হচ্ছে রেসপিরেটরি রেট বেশি, হাইপোক্সিয়া বেশি, ব্লাড গ্যাস মধ্যে আমরা দেখবো যে অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেশি গেছে, এবং অল্টার্ড কনসাসনেস, মানে তারপর হচ্ছে ফুড রিফিউজাল আছে, এবং আদার ইনভলভমেন্ট যদি থাকে, তাহলে এটাকে আমরা সিভিয়ার নিউমোনিয়া হিসাবে গণ্য করব। তারপরে আছে আমাদের ARDS, সেপসিস অ্যান্ড শক। ARDS কখন বলবো? অনসেট উইদিন 1 week of a known clinical insult or new or worsening respiratory symptoms। 1 সপ্তাহের মধ্যে আমার সর্দি, ঠান্ডা, জ্বর ছিল, কিন্তু হঠাৎ করে সে খারাপ হয়ে গেল, অথবা হঠাৎ করে সে পেশেন্ট খারাপ হয়ে গেল রেসপিরেটরি সিমটমস নিয়ে, সেটাকে আমরা ARDS বলতে পারি। চেস্ট ইমেজিং, রেডিওগ্রাফ, সিটি স্ক্যান আর লাং আল্ট্রাসাউন্ডে যদি আমরা বাইলেটারাল ওপাসিটিস পাই, লোবার অর লাং অর প্রলাপস নোডিউলস যদি পাই, অরিজিন অফ পালমারি ইনফিল্ট্রেটস, রেসপিরেটরি ফেলিউর নট explained by cardiac failure or fluid overload, যে কথাটা আগে বলেছিলাম, যে যদি আমরা চেস্ট ইমেজিং এইগুলো পাই, যে বেজাল এবং আউটার ল্যাটারাল যেই ইগুলো পাবো আমরা, ওপাসিটিগুলো পাবো, সেটা যদি রেসপিরেটরি ফেল, তার কারণে যে রেসপিরেটরি ফেলিউরটা হবে, এটা যদি কার্ডিয়াক ফেলিউর এবং ফ্লুইড ওভারলোডের জন্য না হয়, তাহলে আমরা এটা ধরে নিব যেটা ARDS। এছাড়া অক্সিজেন ইম্পেয়ারমেন্ট ইন চিলড্রেন, মনিটর অক্সিজেন স্যাচুরেশন, এগুলো আমরা দেখবো। দেখার পর যদি দেখি এগুলোকে ইম্পেয়ারমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা ARDS বলবো, এবং এটাকেও মাইল্ড, মডারেট, সিভিয়ার ARDS এই হিসাবে ভাগ করে। এটা আরও ডিটেলস আছে, অত দূর আমরা যাব না। সুতরাং ARDS এর ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফুলফিল করি, তাহলে তাকে ARDS হিসাবে আমরা ট্রিট করব। সেপসিস, সাসপেক্টেড অর প্রুভেন ইনফেকশন অ্যান্ড 2 or more age-based systemic inflammatory response syndrome criteria, of which one must be abnormal temperature or white blood cell count যদি থাকে, তাহলে আমরা সেপসিস বলবো। এজ রিলেটেড যে ইনফ্লামেটরি ক্রাইটেরিয়া রেসপন্সগুলো আছে, তার সাথে যদি জ্বর অথবা অ্যাবনর্মাল হোয়াইট সেল কাউন্ট থাকে, যে কোনো একটা যদি থাকে, তাহলে আমরা তাকে সেপসিস বলবো। আর সেপসিক শক হচ্ছে হাইপোটেনশন or 2 or 3 of the following। হাইপোটেনশন থাকবে, তার মধ্যে কি থাকবে, 2টা বা তার চাইতে বেশি ক্রাইটেরিয়া যদি থাকে, অল্টার্ড মেন্টাল স্টেট, ট্যাকিকার্ডিয়া or ব্র্যাডিকার্ডিয়া, prolonged capillary refill or feeble pulse, tachypnea, motile or cool skin or petechial or purple rash, increased lactate, oliguria, hyperthermia or hypothermia। বিশাল লিস্ট। এই জিনিসগুলো বারবার একটু চোখে ভাসালে, এমনি একটা ডিসকাশন বা লেকচার হয়তো মনে থাকবে না, কিন্তু বারবার চোখের মধ্যে রাখলে হয়তো এটা একসময় ভিতরে ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা মাইল্ড নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, ARDS, সেপসিস, সেপসিক শক, এইভাবে আমরা ক্লাসিফাই করে ট্রিটমেন্ট প্রোটোকলগুলোকে আলাদা করে ফেলি।
এইটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট, এটাও আগে বলা হয়ে গিয়েছে। পিডিয়াট্রিক পপুলেশনে আলাদা করে আমার বলার প্রয়োজন নেই, আগের মতোই। এটাও ওই সিমটোমেটিক যে ট্রিটমেন্ট আগে আমরা বলেছিলাম যে ফিভার যদি হয় 101-এর উপরে সেক্ষেত্রে প্যারাসিটামল, তবে এনএসআইডি ইউজ না করাই ভালো, কারণ এই ডেঙ্গি সিজন আসছে, সামনে আসবে, সেক্ষেত্রে এনএসআইডি ইউজ না করে আমরা শুধু প্যারাসিটামল, টেপিড স্পঞ্জিং, ওয়ার্ম বাথ এগুলো দিয়ে আমরা ফিভার কন্ট্রোল করব। আর ট্রিটমেন্ট অফ কনভালশন সিজার যদি থাকে অ্যাজ পার প্রোটোকল গাইডলাইন, যেভাবে আমরা কনভালশন ম্যানেজ করি পিডিয়াট্রিক পপুলেশনে সেইভাবে আমরা মেনটেন করব। অক্সিজেন থেরাপি স্টার্ট, যার লাগবে অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছে 93%, স্টার্ট প্রিফারেবলি উইথ লো ফ্লো অক্সিজেন বাই nasal cannula when oxygen saturation is 92% or respiratory distress to keep oxygen saturation 94 to 97%. যদি স্যাচুরেশন 92% এর নিচে নেমে যায় তাহলে 1 থেকে 4 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা nasal cannula দিয়ে দেব, যাতে 94 to 97% স্যাচুরেশন সে মেইনটেইন করতে পারে। এই অক্সিজেন যখন আমরা দিব তখন a triple layer mask should be used to cover the mouth and nose of the patient over the nasal cannula, especially during transport. তার মানে হচ্ছে যে যখন আমরা অক্সিজেন থেরাপি দিব তখন এই মাস্কের উপর বা nasal ক্যানুলার উপর যাতে একটা ট্রিপল লেয়ার মাস্ক দিয়ে রাখি, অথবা পেশেন্টকে যদি ট্রান্সফার করতে হয় ওই সময় আমরা এই মাস্কটা দিয়ে রাখবো। Alternatively, oxygen by mask, preferably by venturi mask, if available, can be used. Face mask দিয়ে খুব বেশি দেওয়া যায় না, যদি আরও বেশি লাগে সেক্ষেত্রে আমরা ভেঞ্চুরি মাস্ক ইউজ করতে পারি। বাচ্চা এবং নিউনেট যারা কোভিড আক্রান্ত তাদের অক্সিজেনের প্রয়োজন হলে আমরা অক্সিজেন হুড দিতে পারি। হ্যাঁ, ইনফ্যান্ট 1 বছরের নিচে, নিউনেট বা 1 বছরের নিচে যদি হয় আমরা অক্সিজেন হুড ইউজ করতে পারি। ইফ নট ইমপ্রুভ উইথ অ্যাবাভ, দেন পার্শিয়াল অর রিব্রিদিং অর নন রিব্রিদিং মাস্ক আমরা ইউজ করতে পারি। তার মানে অক্সিজেন থেরাপির জন্য আমরা কি করতে পারি, আমাদের আইডিয়া হচ্ছে যদি তার স্যাচুরেশন কমে যায় 92%-এর নিচে, সেক্ষেত্রে আমরা স্যাচুরেশন 94 to 97% মেনটেন করার জন্য আমরা অক্সিজেন দিব, এবং অক্সিজেন দেওয়ার সময় অবশ্যই আমরা ফেস মাস্ক ইউজ করব। অক্সিজেন যদি আরও বেশি লাগে, যদি আমরা দিতে না পারি nasal ক্যানুলা দিয়ে, কারণ খুব বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা ভেঞ্চুরি মাস্ক ইউজ করতে পারি। এবং নিউনেট এবং ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা হেড বক্স দিয়ে, অক্সিজেন হুড দিয়ে আমরা অক্সিজেন দিতে পারি। এটাও যদি না হয় তাহলে আমরা পার্শিয়াল রিব্রিদিং আর নন রিব্রিদিং মাস্ক ইউজ করতে পারি। ক্রাইটেরিয়া ফর আইসিইউ কেয়ার, কোন পেশেন্টগুলোকে আমরা আইসিইউতে নিয়ে যাব, পেডিয়াট্রিক পেশেন্ট, সিভিয়ার আর ক্রিটিক্যাল ডিজিজ, এই সিভিয়ারিটি তখন আমি দেখালাম, ওইগুলোর মধ্যে যদি এসে পড়ে যায় তাহলে আমরা তাকে আইসিইউ কেয়ার। রেসপিরেটরি ফেলিউর রিকোয়ারিং মেকানিক্যাল ভেন্টিলেশন, রেসপিরেটরি ফেলিউর হয়ে হঠাৎ করে আসলো বাচ্চা রেসপিরেটরি ফেলিউর, কিন্তু সে মেনটেন করতে পারছে না, তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হবে, আইসিইউতে নিতে হবে। শকে চলে গিয়েছে বাচ্চা, নিতে হবে। কম্বাইন্ড উইথ আদার অর্গান ফেলিউর, এই জিনিসগুলো যদি অর্গান ফেলিউরের সাথে থাকে বা মাল্টিপল অর্গান ফেলিউর থাকে সেক্ষেত্রে আমাদের আইসিইউ কেয়ার দিতে হবে। অ্যান্টিবায়োটিক্সের কিছু রেজিম আছে, আমরা ফার্স্ট লাইন হিসাবে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন ইউজ করতে পারি যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা সাসপেক্ট করি। সেকেন্ড লাইনে সেফট্রিয়াক্সন, অ্যাডিশনাল অ্যান্টিবায়োটিক হিসেবে ভ্যাঙ্কোমাইসিন আর সেফট্রিয়াক্সন। অ্যাটিপিক্যাল অর্গানিজম যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে ক্লারিক্সমাইসিন ইউজ করতে পারি। এবং কোভিডের পেশেন্টে দেখা যায় ইনভেরিয়েবলি এগুলো সেকেন্ডারি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ভোগে, সেই সব ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে যাই। ওই অ্যাডজুভেন্ট থেরাপি নিয়ে কথা হচ্ছিল এর আগে, যে ডেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে এ নিয়ে কনসেনসাস এখন এরকম, যখন যেখানে প্রয়োজন মাল্টিডিসিপ্লিনারি পেডিয়াট্রিক স্পেশালিস্ট দিয়ে আমরা এগুলো ইউজ করবো। কর্টিকোস্টেরয়েডের মধ্যে মিথাইলপ্রেডনিসোলোন, আইভিআইজি, কনভালেসেন্ট প্লাজমা, এগুলো আমরা ইউজ করবো। এবং প্রোফাইল্যাক্সিসের জন্য আমরা অনেক কিছুই করেছি এক সময়, কিন্তু এখনো পর্যন্ত বাচ্চাদের রিকমেন্ডেড কোনো প্রোফাইল্যাক্সিস নেই। Specific therapy, there is insufficient evidence for COVID-19 specific treatment in children, and available recommended treatment protocol is not based on strong clinical evidence. যে কথাটা আগেও বলেছি যে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা যে ধরনের অ্যান্টিভাইরাল বা স্পেসিফিক ট্রিটমেন্ট হিসেবে যেগুলো ইউজ করছি, পেডিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে সেই পরিমাণ অ্যাডিকুয়েট ডাটা এখনো আমাদের হাতে নেই, যার কারণে যদি পেশেন্ট পারমিট করে এবং সিনড্রোম ওইভাবে ডেভেলপ করে তাহলে গ্রুপ অফ পেডিয়াট্রিক স্পেশালিস্ট একসাথে ডিসিশন নেবেন আমরা কি ট্রিটমেন্ট দেবেন।
এখানেও একটা বিশাল লিস্ট, এটা ক্লামজি একটা, ওই আমরা যেভাবে আগে করেছিলাম মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল, সেখানে অল্প অল্প করে আমরা করি যে মাইল্ড ক্ষেত্রে ডেজিগনেটেড কোভিড আইসোলেশন রুমে, মডারেট হলে হচ্ছে কোভিড আইসোলেশন রুমে, সিভিয়ার হলে কোভিড আইসিইউ, ক্রিটিক্যাল হলে কোভিড আইসিইউ। ট্রিটমেন্টগুলো এইভাবে দেওয়া আছে, তো এগুলো আগে আমরা বলেছি। এবার একটু আমি আসি হচ্ছে রিলিজ অ্যান্ড ডিসচার্জ ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলাপ করি, কীভাবে আমরা রিলিজ করব অ্যান্ড ডিসচার্জ করব। কনফার্ম পেশেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা দ্য বডি টেম্পারেচার রিটার্নস টু নর্মাল লঙ্গার দেন 3 days, 3 দিনের বেশি জ্বর নেই। দ্য রেসপিরেটরি সিমটমস ইমপ্রুভস obviously at situations where artificial cannot be done before discharge. Patient may be discharged on clinical ground. Febrile for 24 hours without antibiotics, improvement in respiratory symptoms. In all cases, discharge patient to be home isolated for 10 days from the first day of symptoms. তার মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল যদি নেগেটিভ করতে পারি তো করলাম, যদি তাও না হয় তাহলে আমার দেখতে হবে যে 3 দিনের বেশি জ্বর ছাড়া আছে, রেসপিরেটরি সিস্টেম নেই, সিমটমসগুলো ভালো হয়ে গিয়েছে, এই পেশেন্টগুলোকে আমরা ছাড়তে পারি। এবং সব পেশেন্টগুলোকে আমরা বাসায় দেওয়ার সময় বলবো যে সিমটম শুরু হওয়ার থেকে 10 দিন পর্যন্ত যাতে সে আইসোলেশন থাকে। এগুলো হচ্ছে কনফার্ম কেস। আর যে সাসপেক্টেড হয়, at situations where RT-PCR cannot be done before discharge, patients may be discharged on clinical ground. Febrile for 24 hours without antibiotics, improvement in respiratory symptoms. এই পেশেন্টগুলো সাসপেক্টেড ছিল কিন্তু RT-PCR আমরা করতে পারিনি, তাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করি। In all cases, discharge patient to be home isolated for 10 days from the first day. মানে সাসপেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে ওই একই জিনিস আমরা ফলো করব। এবার একটু আমরা একটু অক্সিজেন ডেলিভারি ডিভাইসগুলো নিয়ে একটু কথা বলি, জাস্ট নামগুলো জানি, অনেক সময় চলে গেছে, লম্বা সময় নিয়ে আমি কথা বলছি, হয়তো ধৈর্য থাকছে না অনেকের, আরও অনেক কিছু ছিল, সব কিছু থেকে এটাকে কনসাইজ করে এই পর্যন্ত আনা হয়েছে, তারপর অনেক লম্বা। তো অক্সিজেন ডেলিভারি ডিভাইসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা লো ফ্লো অক্সিজেন ডেলিভারি ডিভাইস, এগুলোর মধ্যে আছে নেজাল ক্যানুলা, সিম্পল ফেস মাস্ক, ভেঞ্চুরি মাস্ক, পার্শিয়াল রিব্রিদার মাস্ক, নন রিব্রিদার মাস্ক, হাই ফ্লো ডেলিভারি ডিভাইস, এর মধ্যে আছে হাই ফ্লো নেজাল ক্যানুলা। দুই ধরনের ডেলিভারি ডিভাইস আছে, লো ফ্লো, হাই ফ্লো। হাই ফ্লো যেটা সেটার নাম আমরা বলি হাই ফ্লো নেজাল ক্যানুলা, আর বাকিগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, নেজাল ক্যানুলা, ফেস মাস্ক, ভেঞ্চুরি মাস্ক, পার্শিয়াল রিব্রিদার মাস্ক, নন রিব্রিদার মাস্ক। ভেন্টিলেশনকে আমরা যদি ভাগ করি তো দুইভাবে বলতে পারি, NIV যেটাকে বলি নন ইনভেসিভ ভেন্টিলেশন, আর ইনভেসিভ ভেন্টিলেশন। নন ইনভেসিভ ভেন্টিলেশন, প্রেশার পজিটিভ প্রেশার ভেন্টিলেশন যেগুলো, সেগুলো আমরা সিপ্যাপ, বাইপ্যাপ এইভাবে বলি। সিপ্যাপ আমরা কখন ইউজ করি? টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর, আর বাইপ্যাপ ইউজ করি বোথ টাইপ 1 অ্যান্ড টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরের ক্ষেত্রে। ইনভেসিভ ভেন্টিলেশন কি করি? যেটাকে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন বলি। when all above measures fail and as a last resort আমরা মেকানিক্যাল ভেন্টিলেশনের পেশেন্টকে দিই। যখন অক্সিজেন, লো ফ্লো, হাই ফ্লো, নন ইনভেসিভ ভেন্টিলেশন ফেল করে এবং আর কোনো উপায় থাকে না, তখন আমরা ইনভেসিভ ভেন্টিলেশন, দ্যাট ইজ মেকানিক্যাল ভেন্টিলেশন যাই। এবং কোভিড ম্যানেজমেন্টের সব ক্ষেত্রেই, অ্যাডাল্ট হোক এবং পেডিয়াট্রিক পপুলেশন হোক, বলা হয়েছে যে যথাসম্ভব ইনভেসিভ ভেন্টিলেশন অ্যাভয়েড করা যায়, সেই ব্যবস্থাই করা উচিত, করতে হবে। একবারে না পারলে তখন মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়ার কথা বলা হয়েছে। জাস্ট ডিভাইসগুলোর একটু ছবি আমরা দেখাচ্ছি। নেজাল ক্যানুলা, সিম্পল ফেস মাস্ক, রিব্রিদার মাস্ক, অক্সিজেন হুড, ভেঞ্চুরি মাস্ক। এবার আসি আমরা একটু প্রগনোসিস নিয়ে আলাপ করি। চিলড্রেন মোস্টলি হ্যাভ গুড প্রগনোসিস অ্যান্ড ইন মাইল্ড কেসেস রিকভার 1 to 2 weeks আফটার ডিজিজ অনসেট। দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এদের সিমটমসগুলো মাইল্ড হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের প্রগনোসিস গুড, সিমটমস শুরু হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এগুলো ভালো হয়ে যায়। চিলড্রেন লেস দেন 1 year of age may experience greater disease severity। এর আগেও বলেছি যে ছোট বাচ্চা যেগুলো আছে তাদের মধ্যে সিভিয়ারিটি বেশি হয়, এক্ষেত্রে 1 বছরের নিচে বাচ্চাগুলো রিস্কে থাকে। Raised D-dimer, ferritin, troponin, cardiac myoglobin, and lymphopenia is associated with bad prognosis, mortality, prolonged mechanical ventilation, ventilator-associated pneumonia, etc. তার মানে হচ্ছে যে
যেসব পেশেন্টের ডি ডাইমার রেইজড, ফেরিটিন রেইজড, ট্রোপোনিন, কার্ডিয়াক, মায়োগ্লোবিন, লিম্ফোপিনিয়া এসব থাকে, সেসব ক্ষেত্রে পেশেন্টের প্রগনোসিস খারাপ এবং এদের ক্ষেত্রে মর্টালিটি বেশি সময় মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকতে হয় এবং ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ডেভেলপ করে এইসব পেশেন্টগুলোতে। তাহলে ইন এ নাটশেল প্রগনোসিস বলতে আমরা এইভাবে বুঝতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই পপুলেশন, পেডিয়াট্রিক পপুলেশন ভালো হয়ে যায় সিমটমস শুরু হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। 1 বছরের বাচ্চাগুলোর মধ্যে সিভিয়ারিটি ডেভেলপ করার চান্স বেশি, এবং যেসব বাচ্চা সিভিয়ার হয় এবং যাদের রেইজড ডি ডাইমার, ফেরিটিন, ট্রোপোনিন এবং আদার যে প্যারামিটারগুলো আছে সেগুলো যদি রেইজড থাকে সেই ক্ষেত্রে মর্টালিটিও বেশি, মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকার সময়টা বেড়ে যায়। এবার আসি পিএমআইএস এমএসসি, যেটাকে আমরা নিয়ে এতক্ষণ বসেছিলাম, যে আলাদা করে পেডিয়াট্রিক পপুলেশনে একটা প্রেজেন্টেশন হয় যেটাকে মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন পেডিয়াট্রিক্স অথবা পেডিয়াট্রিক মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বলা হয়। সেটা নিয়ে একটু আলোচনা করি। এর কেস ডেফিনিশন এভাবে করা হয়: ইটস এ মাল্টি সিস্টেমিক ইনফ্লামেশন ইনভলভিং পারসিস্টেন্ট ফিভার, ইনফ্লামেশন অ্যান্ড অর্গান ডিসফাংশন which temporarily associated with exposed to COVID-19 পেশেন্ট। তার মানে COVID-19 পেশেন্টের সাথে যদি সিস্টেমিক ইনফ্লামেশন হয়, যেখানে পারসিস্টেন্ট ফিভার থাকবে এবং অর্গান ডিসফাংশন থাকবে, সেটাকে আমরা এমএসসি হিসাবে গ্রহণ করব। আবার বলছি, COVID-19 কনফার্ম কেস যদি পারসিস্টেন্ট ফিভার উইথ সাইন্স অফ সিস্টেমিক ইনফ্লামেশন থাকে এবং অর্গান ফেলিউর থাকে, তাহলে সেটাকে আমরা এমআইএসসি হিসাবে গণ্য করব। WHO একটা ক্রাইটেরিয়া দিয়েছে, এটাও একটা লম্বা ক্রাইটেরিয়া, শুধু আমি করে যাই, মনে থাকলে ভালো, না থাকলে কাছে রাখতে হবে সবসময়। চিলড্রেন অ্যান্ড অ্যাডোলসেন্ট 0 to 19 years of age with fever more than 3 days, এটা হচ্ছে প্রিলিমিনারি কথা। and 2 of the following: rash or bilateral plurulent conjunctivitis or mucocutaneous inflammation sign, oral, hand or feet. 2, hypertension or shock, features of myocardial dysfunction, pericarditis, valvulitis, coronary abnormalities in echo or biochemical test, that is troponin I or BNP যদি raised থাকে, evidence of coagulopathy, that is PT, APTT, D-dimer এগুলো যদি raised থাকে, acute gastrointestinal problem, that is diarrhea, vomiting, abdominal pain। তার মানে হচ্ছে এর মধ্যে যে কোনো দুইটা যদি থাকে, চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট 19 ইয়ার্স পর্যন্ত, 3 দিনের বেশি জ্বর, এবং এই সিমটমগুলো যেগুলো আমরা বললাম এর মধ্যে দুইটা যদি থাকে, অ্যান্ড elevated markers of inflammation, that is ESR, CRP, calcitonin, and no obvious microbial cause of inflammation, that is bacterial sepsis, staphylococcal shock syndrome। তার মানে হচ্ছে মাইক্রোবিয়াল মানে ব্যাকটেরিয়াল কোনো সেপসিস থাকতে পারবেন না। এভিডেন্স অফ COVID-19, RT-PCR antigen serology likely contact with COVID-19 patient। এটাকে যদি আমি সামারাইজ করি তাহলে আমি বলতে পারি, উল্টাভাবে বলি, যে 0 to 19 ইয়ার্সের পেডিয়াট্রিক পপুলেশনের পেশেন্ট যার 3 দিনের বেশি জ্বর আছে, যার COVID-19 টেস্ট RT-PCR antigen আর সেরোলজি দিয়ে পজিটিভ, যার মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনের কোনো সাইন সিমটম নেই, এবং যার মধ্যে ইনফ্লামেটরি মার্কাস যেগুলো আছে ESR, CRP, প্রোক্যালসিটোনিন হাই থাকবে, তার মধ্যে যে কোনো দুইটা সিমটমস এখানে যেগুলো আমরা 5টা দিয়েছি, যে কোনো দুইটা থাকলেই আমরা এটাকে বলবো এমএসসি। ব্যাপারটা হচ্ছে এরকম যে পেডিয়াট্রিক পপুলেশন 3 দিনের বেশি জ্বর, RT-PCR অ্যান্টিজেন পজিটিভ, ইনফ্লামেটরি যে ইগুলো আছে মার্কার এগুলো পজিটিভ, এবং ব্যাকটেরিয়াল কোনো কিছু সেপসিস নেই, কিন্তু বাকি যেই ক্রাইটেরিয়াগুলো আছে, সিমটমগুলো আছে, তার মধ্যে যে কোনো দুইটা যদি থাকে, র্যাশ, কনজাংটিভাইটিস, হাইপোটেনশন বা শক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস, ডায়রিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, এগুলো যে কোনো দুইটা থাকলে আমরা তাকে এমএসসি বলবো। এটা অনেক বড় জিনিস, কিন্তু যদি মনে রাখি, একটু কয়েকবার পড়লে নিজের মতো করে মনে রাখতে হবে। প্রথমে এই সময়টা মনে রাখতে হবে, তারপর নিচের থেকে যদি আমরা আস্তে আস্তে উঠি তাহলে দেখবো যে মনে রাখতে সুবিধা হয় এতগুলো চাইতে। এটা সুবিধা, আমি দেখলাম এইভাবে সুবিধা, যে এস ক্যাটাগরি, 3 দিনের জ্বর, কোভিড পজিটিভ যে কোনো জিনিস দিয়ে, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন নাই এটা প্রুফ করা, এবং এলিভেটেড মার্কারগুলো থাকা, তার সাথে যে কোনো দুইটা সিমটম যদি থাকে, তাহলে এটাকে আমরা এমএসসি বলবো। ওইটাই এখানে ক্লিনিক্যালি কীভাবে ম্যানিফেস্টেশন হয় সেটারই একটা
আমি দিয়ে দিয়েছি। পারসিস্টেন্ট ফিভার, দ্যাট ইজ median duration 4 to 6 days, gastrointestinal symptoms, abdominal pain, vomiting, diarrhea, rash, conjunctivitis, mucous membrane involvement, neurologic symptoms, that is headache, lethargy, confusion, respiratory symptoms, sore throat, myalgia, swollen hands, lymphadenopathy, a shock, complete calcific disease, myocardial dysfunction, acute respiratory failure, তারপরে AKI, অস্টিওসাইটিস, অ্যাকিউট হেপাটিক রেনাল ফেলিউর, এইগুলো নিয়ে কিন্তু ওই পেশেন্টগুলো যেগুলো বললাম এগুলো প্রেজেন্ট করে, তারই একটা সিমটমস এগুলো দেওয়া হয়। সবচেয়ে ভালো হচ্ছে MIS মনে রাখার জন্য WHO যেভাবে বলেছে এটাকে একটু মনে রাখা। বয়সটা 3 দিনের বেশি জ্বর, আরটিপিসিআর কোভিড পজিটিভ, ব্যাকটেরিয়াল ইনফেকশন নাই, ইনফ্লামেশনের মার্কারগুলো পজিটিভ, আর সাথে যে কোনো 2-1টা জিনিস যদি আমরা এখানে পাই, 2টার বেশি জিনিস যদি পাই, তাহলে আমরা MISC এভাবে মনে রাখতে সুবিধা, এতগুলো জিনিস মনে রাখার চাইতে। এর মধ্যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসে অনেক সময়, ব্যাকটেরিয়াল সেপসিস, কাউস্কি ডিজিজ, টক্সিক শক সিনড্রোম, তারপরে আমরা যেটাকে বলি ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম, MAS অথবা ভাইরাল ইনফেকশন, এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসবে। এবং এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলোকে আমরা কীভাবে এক্সক্লুড করব? আমরা প্রথমেই এই যে কোভিডের যে টেস্টগুলো আছে এগুলো দিয়ে আমরা এক্সক্লুড করার চেষ্টা করব এবং এই মার্কারগুলো দিয়ে চেষ্টা করব। কমন ল্যাবরেটরি অ্যাবনর্মালিটিস কী করি আমরা আগেই জানি, CBC, ইনফ্লামেটরি মার্কার্স, কোয়াগুলেশন প্রোফাইল, LFT, কার্ডিয়াক মার্কার্স, এগুলো আমরা করি এবং সবগুলোর মধ্যে অ্যাবনর্মালিটি থাকে। CBC যেহেতু আমরা কমন এর মধ্যে কী থাকতে পারে, লিম্ফোপেনিয়া, নিউট্রোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। ইনফ্লামেটরি মার্কার্সের মধ্যে রাইস, CRP, ESR, ফেরিটিন, প্রোক্যালসিটোনিন এবং ইন্টারলিউকিন 2, এগুলোই বেড়ে যাবে। কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে PT, APTT, D-ডাইমার, ফিব্রিনোজেন, এগুলো বাড়তে পারে। LFTর মধ্যে অ্যালবুমিন কমে যাবে, লিভার এনজাইমগুলো বেড়ে যাবে, LDH বাড়বে, ট্রাইগ্লিসাইড বাড়বে, কার্ডিয়াক মধ্যে ট্রোপনিন, BNP, প্রোক্যালসিটোনিন, এগুলো বাড়বে। সবার মধ্যে যে এক জিনিস থাকবে তা না, এক পেশেন্টে এক ধরনের ম্যানিফেস্টেশন থাকতে পারে এবং এগুলো দেখেই আমরা পেশেন্টের ম্যানেজমেন্টে চলে যাব। চেস্ট রেডিওগ্রাফ, CT স্ক্যান, আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাফি, টেস্টিং ফর সার্স বললাম যে ইভালুয়েটেড বাই সেরোলজি, RT-PCR অন নাসোফেঞ্জাল সোয়াব, এই টেস্টগুলো আমরা সবসময় করি। এটা আমরা মাথায় রাখবো কোনগুলো করবো। প্রথমে হচ্ছে এটাকে কনফার্ম করবো, তারপর হচ্ছে বাকি টেস্টগুলো যখন যেগুলো প্রথমে বলেছিলাম যে মাইল্ডের ক্ষেত্রে কী করবো, মডারেটের ক্ষেত্রে কী করবো, সিভিয়ারের ক্ষেত্রে কী করবো, সেই প্রোটোকল অনুযায়ী আমরা সামনে পাবো। এবার আসি ট্রিটমেন্ট। চিলড্রেন উইথ মডারেট টু সিভিয়ার সাইন্স সিমটমস শুড বি অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল। এখানে কি হলো, যদি অ্যাসিমটমেটিক এবং মাইল্ড থাকে তাহলে আমরা অ্যাডমিশন করব না, যদি মডারেট টু সিভিয়ার সাইন থাকে করব। অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মাইল্ডের সাথে যদি তার কোমরবিডিটি ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডমিট করেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা করতেছি মাইল্ড টু সিভিয়ার। Hemodynamic instability, that is shock arrhythmia, significant respiratory compromise or other potentially life-threatening complications are the criteria for admission in pediatric ICU. আমি প্রথমটা হচ্ছে মডারেট টু সিভিয়ার যেসব সাইন সিমটমস আছে এটা থাকলে আমি তাকে প্রথমে হাসপাতালে নিব, আর যদি ক্রিটিক্যাল সাইন সিমটম থাকে দ্যাট ইজ শক, অ্যারিথমিয়া এবং অর্গান ফেলিউর যেগুলো আছে, লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেগুলো আছে সেগুলোকে আমরা আইসিইউতে ট্রিট করব। এই ট্রিটমেন্টের এই দুটা মেইন আমার মনে রাখতে হবে। মোডালিটিস কীভাবে, কোনটাকে আমি হাসপাতালে নিব, কোনটাকে নিব না, কোনটাকে আইসিইউতে নিব, কোনটাকে নিব না। সাপোর্টিভ কেয়ার কী করবো, এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক্স আফটার অবটেনিং ব্লাড কালচার ফর সাসপেক্টেড এভিডেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা ব্লাড কালচার একটা নিয়ে নিব, যে টেস্টগুলো করবো আগে বলেছিলাম যে ব্লাড কালচার আমরা নিই, এবং এম্পিরিক্যালি আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো সাপোর্টিভ কেয়ার হিসাবে। প্রথমে আগে আমরা যখন ব্লাড নিব সবগুলোই আমরা করে নিব। Appropriate empiric regimen consists of ceftriaxone plus vancomycin. Piperacin tazobactam is an alternative regimen. Intensive care support including vasopressor and assisted ventilation where indicated. Antibiotic আমরা দিব, এবং যেসব জায়গায় দেখবো যে শকে যাচ্ছে পেশেন্ট সেসব জায়গায় আমরা ভ্যাসোপ্রেসিং বা এই ধরনের যেসব জিনিস যা করা লাগে সেগুলো দিব। এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন আর প্রেফার্ড ভ্যাসোঅ্যাক্টিভ এজেন্টস ফর দ্য ফ্লুইড রিট্রাক্টরি ফ্লুইড। শকে চলে যাচ্ছে, ফ্লুইড দিলাম, কাজ হচ্ছে না, তখন এপিনেফ্রিন নরএপিনেফ্রিন দিয়ে আমরা ভ্যাসোঅ্যাক্টিভ এজেন্টস হিসেবে কাজ করব। আর যদি রেসপিরেটরি ফেলিউর হয়
যেগুলো রিফ্র্যাক্টরি টু নন ইনভেসিভ হাই ফ্লো অক্সিজেন বা নন ইনভেসিভ যেই ভেন্টিলেশন আছে সেগুলোতে যদি রিফ্র্যাক্টরি হয় তখন আমরা অ্যাসিস্টেড ভেন্টিলেশনে চলে যাব। স্পেসিফিক ম্যানেজমেন্ট নিয়ে তো আমাদের কথা আছে যে যখন যেটা আসবে তখন আমরা ওই স্পেশালিস্ট দিয়ে আমরা ডিসিশন নিব। যেমন আমরা জানি কাউসিক ডিজিজ যদি হয় সেটাতে আইভিআইজি দিতে পারি, অ্যাসপিরিন দিতে পারি, কর্টিকোস্টেরয়েড দিতে পারি। সেই ক্ষেত্রে বাকি যেই জিনিসগুলো ইনফ্লামেটরি মার্কার্স আছে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভিটি সিস্টেম, কাউসিক ডিজিজ, হেপাটাইটিস, যেই ডিজিজ যখন আসবে সেই অনুযায়ী আমাকে ম্যানেজমেন্ট দিতে হবে। এটুকুই হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। তো থ্যাংক ইউ অল। অনেক লম্বা সময় ধরে আমি কোভিড-19 ইন চিলড্রেন এটা নিয়ে ডিসকাস করলাম। আসলে একটা লেকচারে এটাকে গ্র্যাব করা খুব কষ্টকর যদি প্রথমবারের মতো হয়, কারণ কোভিডের যেই জেনারেল ডিসকাশন, যেই জেনারেল আলোচনা সেটা থাকে এবং সাথে হচ্ছে পেশেন্ট রিলেটেড অনেকগুলো ব্যাপার থাকে। এখানে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে যারা কোভিড ইউনিটে কাজ করবে তাদের কিন্তু আরও ডিটেলস জিনিসগুলো ক্লারিফিকেশন এবং ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এই শুধুমাত্র এই ডিসকাশন দিয়ে একেবারে ম্যানেজমেন্ট করা যাবে না, তবে একটা ওভারভিউ পাওয়া গেল। এই ওভারভিউ দিয়ে আশা করি যে কোভিডের সম্পর্কে যারা একেবারেই, আসলে কোভিড তো এখন সবাই জানে, দেখা যাচ্ছে আমরা মেডিকেল পার্সনের চাইতে নন মেডিকেল পার্সনই বেশি জানে, অনেক ধরনের প্রশ্ন করে, কিন্তু আমাদের অ্যান্সারগুলো সেই সায়েন্টিফিক বেসিসেই দিতে হয়। সেই জায়গাটুকু থেকে এই যে ডিসকাশন আজকে হলো, একটা নলেজ হয়তো ভিতরে থাকবে। বাকিটুকু বিভিন্ন ধরনের গাইডলাইন্স আছে, সেই গাইডলাইনগুলো বারে বারে যদি আমরা পড়ি তাহলে আমাদের এটা ভিতরে রিটেইন হবে। কারণ আমি প্রথমে বলেছিলাম যে কোভিড এখনো পর্যন্ত কোভিড আমাদের টেক্সট বইতে আসেনি ওইভাবে। আমরা যেগুলো আলোচনা করি, যেগুলো ডিসকাস করি, যেগুলো ম্যানেজমেন্টে, সবগুলো হচ্ছে WHO এবং আমাদের দেশ বা বিশেষ করে সোসাইটি ডেভেলপ করা কিছু গাইডলাইন দিয়ে যেসব ডেটা পাওয়া যায়, WHO এইসব ডেটা দেয়, তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা সেই ম্যানেজমেন্টগুলো করি। সুতরাং এই ম্যানেজমেন্টগুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়। এবং আমি প্রথমে বলেছি যে আজকের যেই ম্যানেজমেন্ট ডিসকাশনটা ছিল সেটা হচ্ছে একেবারে লেটেস্ট 8 ভার্সনের যেই কোভিড গাইডলাইন ছিল DGHS এবং BPA, তার উপর বেসিস করে আমি কিছুটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে যতটুকু আমরা রিটেইন করতে পারি, আর যারা পরীক্ষার্থী সামনে ফাইনাল প্রফ আছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, তারাও আমার মনে হয় এখান থেকে কিছুটা ধারণা পাবে যে তারা পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য। কারণ কোভিড নিয়ে, আবারও বলছি, কোভিড নিয়ে শেষ কথা বলার সময় এখন আসেনি। আজকে হয়তো আমি ডিসকাস করলাম, কে জানে হয়তো এক সপ্তাহ পরে এই জিনিসগুলো অনেকভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। তো সুতরাং সেই পর্যন্ত কোভিড-19 যতটুকু ডিসকাস করলাম, আমরা এইখান থেকে যতটুকু নিজেরা ধরে রাখতে পেরেছি, আমরা একটু গাইডলাইনটা ফলো করি। গাইডলাইনগুলো DGHS এর ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমি জানি অনেকের কাছে এখনো হয়তো হার্ড কপিও চলে এসছে। সেটা দেখে একটু যেগুলো লাগে সেগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে এই যদি সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা উঠতে যাওয়া সম্ভব হবে। অনেক বড় প্রশ্ন আসবে না, কারণ সব কিছু লিমিটেড। আজকে আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের অ্যান্সার আমি যেটা দিলাম, দেখা যাবে যে হয়তো 2 মাস পরে সেই প্রশ্নটাই হয়তো ঠিক ছিল না, এরকম হতে পারে। এই কারণে আমরা যারা প্রশ্ন করি তারা ওই ধরনের প্রশ্ন দিব না যেগুলো কন্ট্রাডিক্ট করে। তো সবাইকে ধন্যবাদ আজকের কোভিড-19 ইন চিলড্রেন এই ডিসকাশনে আমার সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাক্সিসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হয়তো ভবিষ্যতে আবার সময় দেখা হবে। আসসালাম।